আচ্ছা, বুঝতেই পারছিস তো, আমি যা আর কি কম্পিউটার পড়াবো অনলাইনে, তো ওরা তো এখান থেকে দেখতে পাবে আর তোরা তো এই ডিসপ্লেতে দেখতে পাবি, একই সিস্টেম আর কি। অসুবিধা কিছু হবে না, এখান থেকে তুই আমাকে ডাইরেক্টলি জিজ্ঞাসা করতে পারবি। তো আর শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, পাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, দেখ যে আমরা লাস্ট ক্লাসটায় পড়িয়েছিলাম, মনে আছে নিশ্চয়ই, যে আমরা অপটিক্যাল আইসোমার পড়াচ্ছিলাম। হুম, তো অপটিক্যাল আইসোমারে দেখ যে আজকে আমরা অপটিক্যাল আইসোমারটা তো আমাদের পড়া হয়ে গেছে, আর দুটো জিনিস বাকি রয়েছে এই চ্যাপ্টারে। অনেক কিছু মানে কন্টেন্ট অনেক বেশি আর কি এই চ্যাপ্টারে, বুঝতেই পারছিস। তো আজকে আমরা পড়াবো জেনারেলি কনফরমেশনাল আইসোমার, ঠিক আছে? কনফরমেশনাল আইসোমার মানে হচ্ছে এমন ধরনের আইসোমার যেগুলো সিগমা বন্ডের রেসপেক্টে রোটেশন যখন হয়। একটা কম্পাউন্ডে সিগমা বন্ড আছে, তো পাই বন্ড থাকে, সিগমা বন্ড থাকে, সিগমা বন্ডের রেসপেক্টে যখন রোটেশন হয় তখনই সেটা হয় কনফর্মার। তো আমরা সেই জন্য আজকে প্রথমে এই কনফরমেশনাল আইসোমার এইটা প্রথমে আমরা ডিসকাস করব, তারপরে সময় পেলে জিওমেট্রিক্যাল আইসোমারটা অনেক সোজা, ওটাই শেষ আর কি, ওর সাথে টটোমেরিজম আছে, করলেই শেষ হবে। তো দেখ, ভালো করে বোঝার চেষ্টা কর। আমি আগে স্টিরিও আইসোমেরিজম পড়িয়েছিলাম অপটিক্যাল আইসোমার পড়ার সময়। স্টিরিও আইসোমেরিজমে কি বলেছিলাম না, মলিকিউলার ফর্মুলা যদি সেম হয়, মলিকুলার ফর্মুলা যদি সেম হয়, স্ট্রাকচারাল ফর্মুলাও যদি সেম হয়, এগুলো যদি সবই সেম হয়, কিন্তু 3D অ্যারেঞ্জমেন্ট যদি আলাদা হয়, 3D অ্যারেঞ্জমেন্ট ডিফারেন্ট হয়। অপটিক্যাল আইসোমারে আমরা দেখেছি না, ডান দিকে আছে, বাঁ দিকে আছে, হ্যাঁ, অ্যাবাভ দ্য প্লেন, বিলো দ্য প্লেন আছে, এরকম আছে। তো 3D অ্যারেঞ্জমেন্টে যদি কোনো ডিফারেন্ট হয় তখনই আমরা তাকে স্টিরিও আইসোমেরিজম বলেছিলাম। কিন্তু সিগমা বন্ডের রেসপেক্টে যদি রোটেশন করে 3D অ্যারেঞ্জমেন্ট আলাদা হয়, সিগমা বন্ডের রেসপেক্টে রোটেশন করে, তখন সেটা একটা ডিফারেন্ট টাইপের আইসোমার হয়, যে আইসোমারটা আমরা এখনো পর্যন্ত পড়িনি। স্টিরিও আইসোমারেতে কিন্তু ওরকম রোটেশন করে আলাদা হয় এরকম আমরা দেখিনি, কিন্তু এখানে আমরা যেটা পড়ছি যে রোটেশন অ্যাবাউট পাই বন্ডের রোটেশনটা পসিবল নয়। কারণ দেখ, একটা কার্বন যদি আরেকটা কার্বনের সাথে এরকম ডাবল বন্ড থাকে, তাহলে তুই যদি এটাকে রোটেট করাতে যাস, সেই রোটেশনটা হবে না, কারণ ভেঙে যাবে, বন্ডটা মুচড়ে যাবে। কিন্তু দেখ যে এরকম ধরনের ধর বন্ড আছে, এই কার্বনটা এরকম একটা সিঙ্গেল বন্ড আছে, এটা কি, এটা তো সিগমা বন্ড, এটা তো পাই বন্ড, এখানে পাই বন্ড সিগমা বন্ড, তো সিঙ্গেল বন্ডের রেসপেক্টে রোটেশনটা পসিবল। এবার যেই রোটেশন হবে অটোমেটিক্যালি কি হবে না, ওখানে যে আদার অ্যারেঞ্জমেন্ট গুলো আছে, কার্বনের যে হাইড্রোজেন ফাইড্রোজেন মিথাইল ফিথাইল এইসব যে রয়েছে, আজকে দেখাবো আমি, সেই যে তাদের ওরিয়েন্টেশনটা চেঞ্জ হয়ে যাবে। যেই চেঞ্জ হয়ে যাবে সেখান থেকে ডিফারেন্ট আইসোমার চলে আসবে, এবং আমরা সেটাকেই বলছি কনফর্মার। দেখ, লাস্ট লাইনটা গুরুত্বপূর্ণ, আফটার রোটেশন অ্যারাউন্ড সিগমা বন্ড we get different 3D arrangements which are known as conformer. এদেরকে ঠিক আইসোমার বলা যায় না। আইসোমার কি বলতো, অ্যাকচুয়ালি তাকে আইসোলেট করা যায়। আইসোমারকে আমি ধর ইথাইল অ্যালকোহল আর ডাইথাইল ইথাইল অ্যালকোহল একটা আইসোমার, তাকে আমরা আইসোলেট করতে পারছি যে আলাদা করে ইথাইল অ্যালকোহল, কিন্তু এগুলোকে না আলাদা করে আইসোলেট করা যায় না। একটু বন্ড অ্যাঙ্গেলের ডিফারেন্স, বন্ড অ্যাঙ্গেল নয়, অন্য একটা জিনিস, ডাইহেড্রাল অ্যাঙ্গেল, তার ডিফারেন্স। তো এখানে কিন্তু একটা কম্পাউন্ড থেকে আর একটা কম্পাউন্ডে তুমি আলাদা করতে পারবে না। আইসোমার হলে সেটার একটা নিজস্ব একটা স্টেবিলিটি থাকে, কিন্তু এরা খুবই আনস্টেবল, এদেরকে সেই জন্য একটা অন্য নাম দেওয়া হয়েছে, কি, কনফর্মার। তো এখন এই কনফর্মার এর উপরে বেশ কিছু কোশ্চেন দেয়, আমি দেখাবো তোকে। তো প্রথম যে জিনিসটা গুরুত্বপূর্ণ, দেখ, প্রথম প্রশ্নটা এটাই আসছে যে সিগমা বন্ডের রেসপেক্টে একটা মলিকিউল রোটেশন করবে কেন? একটা মলিকুল এমনি আছে, তার রোটেশন করার দরকার কি? এমনি খামাখা রোটেশন করতে শুরু করে দেবে? তো সিগমা বন্ডের রেসপেক্টে রোটেশন হয় কেন? সবসময় একটা মলিকিউল মনে রাখবি, যা কিছু করে তার স্টেবিলিটির জন্য, তার যে নিজস্ব স্টেবিলিটিটাকে বাড়ানোর জন্য। তো এখানেও ঠিক তাই, যে একটা মলিকিউলের মধ্যে কিন্তু বেশ কিছু রিপালশন আছে, দ্যাট ইজ নোন অ্যাজ মলিকিউলার রিপালশন। ধর
একটা দুটো মিথাইল গ্রুপ আছে, কাছাকাছি চলে এলো, তো তাদের মধ্যে রিপালশন হতে থাকবে। এবারে তারা যদি ঘুরে যায় তাহলে স্টেবিলিটি পাবে। তো মলিকিউলার রিপালশনটা হচ্ছে একটা বড় কারণ যে সিগমা বন্ডের রেসপেক্টে রোটেশন করার জন্য। যত মলিকুলার রিপালশন হবে তার রেসপেক্টে রোটেশনটা ভালো হবে। তো দু রকম টাইপের এরকম রিপালশন আছে। দেয়ার আর টু টাইপস অফ রিপালশন। দু রকম রিপালশন হয়। প্রথম কথা কি, ভালো করে শোন, এটা হচ্ছে ইন্টার ইলেকট্রনিক রিপালশন। ইন্টার ইলেকট্রনিক রিপালশন মানে কি, এইখানে একটা কার্বনের সাথে এরকম ধরনের হাইড্রোজেনের বন্ড আছে, তো এখানে যে ইলেকট্রন আছে, এবারে আরো যে হাইড্রোজেন বন্ড আছে তাদের যে ইলেকট্রন আছে, এই যে ইলেকট্রনের মধ্যে যে রিপালশন, তাকে কি বলে? ইন্টার ইলেকট্রনিক রিপালশন। ইলেকট্রনের মধ্যে যে রিপালশন হবে, নামটা থেকেই তো বোঝা যাচ্ছে যে ইন্টার ইলেকট্রনিক রিপালশন। কিন্তু আরেকটা রয়েছে যে রিপালশন ডিউ টু দ্য সাইজ অফ দ্য গ্রুপস। মানে ধর বড় সাইজের গ্রুপ, তার একটা কার্বনের সাথে এখানে মিথাইল গ্রুপ আছে, আবার এই পাশের আরেকটা কার্বনের সাথে এরকম মিথাইল গ্রুপ আছে, এখানেও একটা মিথাইল গ্রুপ আছে। এই মিথাইল আর এই মিথাইল এরকম এর মধ্যে ধাক্কাধাক্কি লাগতে পারে। তো এ কি চাইবে? এ চাইবে যে একটু ঘুরে গিয়ে এই কার্বনে মিথাইলটা এরকম থাক, কিন্তু এই কার্বনে মিথাইলটা এরকম চলে আসুক। বাকি আলাদা গ্রুপ যা আছে সে আছে, আমি দেখব। কিন্তু ওরা তো নিজের গ্রুপের হাইড্রোজেন ধর সাইজ ছোট, ঠিক আছে, কিন্তু হাইড্রোজেন বাদে যে আদার গ্রুপগুলো রয়েছে অনেকেই তো সাইজ বড়। তো তারা চেষ্টা করবে যে এমন একটা ওরিয়েন্টেশনে থাকতে, এমন একটা ডাইরেকশনে থাকতে, যাতে করে কি তাদের রিপালশনটা কম হবে, স্টেবিলিটি পাবে। তো আমরা জানতে চাইছিলাম প্রথমেই যে কথাটা, সেটা হচ্ছে যে ওয়াই মলিকিউলস আন্ডারগো রোটেশন অ্যাবাউট সিগমা বন্ড। কারণ রোটেশন না করলে তো আর কনফার্মার হবে না। তো আমাদের এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে রোটেশন করবে কেন। তো সেই প্রশ্নের উত্তর পেয়ে গেছি যে ইলেকট্রন রিপালশন হতে পারে, অথবা গ্রুপগুলোর সাইজের জন্য তাদের মধ্যে ধাক্কাধাক্কি লেগে যেতে পারে, বা স্টেরিক ক্রাউডিং হতে পারে, যে একই জায়গায় গাদাগাদি। আমরা একটা ভিড় বাসে উঠেছি, এবারে অনেক মানুষজন রয়েছে তার মধ্যে, তাহলে আমি তার মধ্যে নিজেকে এমন একটা ডাইরেকশনে এমন ভাবে রাখলাম যাতে করে আমার সাথে লোকের গায়ে ধাক্কাধাক্কি না হয়। খুব সিম্পল ব্যাপার। তো আমাকে তাহলে একটু রোটেট করে যেতে হলো, একটু ঘুরে যেতে হলো, একটু অন্য ডাইরেকশনে। অ্যাটমস গুলো তাই করে। মলিকিউলস গুলোর ক্ষেত্রে যে গ্রুপগুলো থাকে তারা কিন্তু একই রকমের বিহেভিয়ার শো করে। তো বিষয়টা এরকম। এখন ঘটনাটা হচ্ছে যে মলিকিউল যে রোটেশন করছে, যে কথাটা আমি বললাম, যে রোটেশন করলে আলটিমেটলি তার কি লাভ হচ্ছে না, এই যে স্ট্রেন, এই যে ধাক্কাধাক্কি বা স্ট্রেন যেটাকে বলছি, সেই স্ট্রেনটাকে সে কি করতে পারছে? কমাতে পারছে। স্ট্রেন কমানো মানেই কি তার স্টেবিলিটি অটোমেটিক্যালি কি ইনক্রিজ করে যাবে। কারণ আমরা তো ফ্রি অবস্থায় থাকতে চাই না। তুই একটা ভিড় বাসে গাদাগাদি করতে উঠতে চাইবি না। মলিকিউলগুলো তাই যে সে এমনভাবে ঘুরবে যাতে করে ফ্রি অবস্থায় থাকতে চায়। অ্যান্ড ফর দিস রিজন সে কিন্তু সিগমা বন্ডের রেসপেক্টে এই রোটেশনটা করবে। সিম্পল ব্যাপার, বোঝা গেছে? তো কনফার্মার হওয়ার ব্যাকগ্রাউন্ডটাকে জানতে হবে যে কনফার্মার কেন হবে, তারপরে তো রোটেশন। এখন এই রোটেশন করলে কি হবে না, বন্ড স্ট্রেনটা সবসময় কমে যাবে এবং স্টেবিলিটিটা ইনক্রিজ করে যাবে। মলিকুল তো সবসময় চায় যে স্টেবিলিটি বাড়াতে, তো স্ট্রেনটা কমিয়ে সে সবসময় কি তার স্টেবিলিটি ইনক্রিজ করতে চাইবে। এটাই অল অ্যাবাউট। তো এখন কিভাবে এই রোটেশনটা হবে? দেখ, একটা জিনিস বোঝার চেষ্টা কর যে একটা মলিকিউলকে তুই তো ধরে রোটেট করাচ্ছিস না, মলিকিউল তো নিজে নিজে রোটেট করবে। তুই মলিকিউলকে থোড়ি ধরে রোটেট করাবি? তাহলে মলিকিউলটা নিজের থেকেই রোটেট করতে হবে। মলিকিউলটা রোটেশন করার জন্য তাহলে তুই যখন কোনো মলিকিউলকে বা বন্ডকে ধরে রোটেট করাবি, দ্যাট নিডস এনার্জি, দ্যাট রিকোয়ার্স এনার্জি। তোমাকে এনার্জি দিতে হচ্ছে, কিন্তু মলিকিউল তো তাকে তো তুই করবি না। তাহলে মলিকিউলকে নিজের থেকে এনার্জিটা ডেভেলপ করতে হবে, বা দেয়ার ইজ সাম সোর্স অফ এনার্জি, কিছু একটা সোর্স অফ এনার্জি থাকতে হবে যেটা ইউজ করে ও কি করবে, রোটেশনটা করবে, যেটা ইউজ করে। তো সেই ব্যাপারটা কি না, মোটামুটি দেখা গেছে, আমি তোকে এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট বলছি, এনার্জি রিকোয়ার্ড, একটা মলিকিউলের এনার্জি রিকোয়ার করার জন্য কতখানি এনার্জি দরকার সিগমা বন্ডের রেসপেক্টে রোটেশন মারতে গেলে? রোটেশন করার জন্য 5 কিলো ক্যালোরি পার মোল এতটা এনার্জি দরকার।
কিন্তু রুম টেম্পারেচারে যতটা এনার্জি প্রোভাইডেড, মানে একটা মলিকিউল তুই কিছু হিট করিসনি, কোনো কিচ্ছু করিসনি, একটা মলিকিউলকে জাস্ট এমনি রুম টেম্পারেচারে রেখে দিয়েছিস, তো সেই অবস্থায় মলিকিউলটাতে যতটা এনার্জি অ্যাটমসফিয়ার থেকে সে পাবে সেটা হচ্ছে কত না, সেটা হচ্ছে 25 কিলো ক্যালোরি পার মোল। তাহলে বোঝাই যাচ্ছে যে তার যা রিকোয়ারমেন্ট তার চাইতে সে অনেক বেশি নর্মাল অ্যাটমসফিয়ারিক কন্ডিশনেই পেয়ে যাচ্ছে, তার চেয়ে বেশি হিটেড হলে তো আরো বেশিই পাবে। তার মানে রোটেশনের জন্য যে এনার্জিটা দরকার সেই এনার্জিটা কিন্তু সে এমনিতেই পেয়ে যাচ্ছে, তার জন্য আলাদা করে বাইরে থেকে কোনো এনার্জি দেওয়া দরকার পড়ছে না। তাহলে এই ব্যাপারটা পরিষ্কার বোঝা গেল যে সিগমা ওয়ানের রেসপেক্টে রোটেশন নর্মাল টেম্পারেচারে পসিবল হবে। এবার দেখ যে এই জন্যেই কি হয় না, যখন রোটেশন অফ দ্য মলিকিউল অকার হবে সে তাহলে কন্টিনিউয়াসলি কি করবে, এনার্জি ফ্রম দ্য, আমরা থার্মোডাইনামিক্স পড়েছি ডিটেলে, তো এনার্জি সে সারাউন্ডিংস থেকেই নেবে, কারণ তার যে এনার্জিটা দরকার সেটা তো সে সারাউন্ডিংস থেকেই পেয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে তার আর কোনো প্রয়োজন নেই, অন্য আদার এনার্জি সোর্সের প্রয়োজন নেই, সে অ্যাটমসফিয়ার থেকে বা সারাউন্ডিংস থেকে সে এনার্জিটা নিয়ে করতে পারে। তো এনার্জিটা নিয়ে সে রোটেশন করলো, কিন্তু রোটেশনের সাইড এফেক্ট, রোটেশনের সাইড এফেক্ট মানে কি, মানে রোটেশন করলে আর কি কি মলিকিউলে চেঞ্জ হতে পারে, কি কি ব্যাপার স্যাপার ঘটতে পারে, দ্যাট ইজ কল্ড সাইড এফেক্টস অফ রোটেশন। সেটা কি না, প্রথম কথা, রোটেশন যখন হয়, কথাটা ভালো করে শুনবি, এই জায়গাটা থেকে কিন্তু চাপের জায়গা শুরু হয়ে গেল। রোটেশন যখন হয় তখন কিন্তু সিগমা বন্ডের রেসপেক্টে রোটেশন হয়, বন্ড অ্যাঙ্গেল কখনো চেঞ্জ করে না, বন্ড অ্যাঙ্গেল কখনো চেঞ্জ হয় না। যখন রোটেশন করে একটা বন্ডকে যখন তুই ঘোরাবি, ওর গায়েতে আরো যে বন্ডগুলো আছে তারাও করসপন্ডিংলি ঘুরে যাবে। আমি তোকে দেখাবো এখানে, আমি তোকে প্রজেকশন ফর্মুলাতে দেখাবো, এটা প্রজেকশন ফর্মুলার সাহায্যে দেখানো যায়। তো কিন্তু কিন্তু কি, ডাইহেড্রাল অ্যাঙ্গেল চেঞ্জ হয়। আমি তোকে বিষয়টা বলছি, তুই আমার কথাটা শোন, আমি বোর্ডে দেখাচ্ছি তোকে যে ধর আমি এরকম একটা লিখলাম, ধর একটা মলিকিউল দেখাচ্ছি তোকে, ধর একটা মলিকিউল, ধর আমি লিখলাম ইথেন। ইথেনটাকে 3 ডাইমেনশনে কিভাবে লেখা যায়, অনেক রকম ভাবে লেখা যায়, কিন্তু আমাদের একটা প্রসেস আছে, সাহার্স প্রজেকশন। সাহার্স প্রজেকশনটা কিরকম না, সবাই ভালো করে বোঝ, একটা এরকম স্ল্যান্টিং অ্যারো দিতে হবে, স্ল্যান্টিং অ্যারো। এবারে এই কার্বনটা 1 নম্বর, এই কার্বনটা লিখলাম 2 নম্বর, তো এইখানে এই যে স্ল্যান্টিং এর যে পরপর যে দুটো অংশ, এটা 1 নম্বর কার্বন, এই প্রথমটা এটা 1 নম্বর কার্বন, আর এটা হচ্ছে 2 নম্বর কার্বন। এবার 1 নম্বর কার্বনে কি আছে, 3টে হাইড্রোজেন আছে। তুই কি করবি না, সেই হাইড্রোজেনকে সোজা লম্বা করে এরকম করে এই হাইড্রোজেনটা লিখে দিবি, ঠিক আছে, সোজা পারপেন্ডিকুলারলি একটা হাইড্রোজেন লিখে দিবি। আরো কটা আছে, 2টো হাইড্রোজেন আছে। তুই কি করবি না, এরকম যদি 3টে হাইড্রোজেন থাকে, এই কার্বন থেকে তুই লিখছিস সোজা এটা, আর 3টে হাইড্রোজেনকে তুই কি করবি না 120 ডিগ্রিতে লিখে দিবি, মানে 360 অ্যাঙ্গেল তো টোটাল। তাহলে আর 2টো হাইড্রোজেনকে এরকম এরকম, তাহলে হাইড্রোজেন 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 হবে। তাহলে এটা এরকম লিখেছিস, তাহলে এইটা 120 অ্যাঙ্গেল, হয়তো আমার আঁকাতে একটু ডিফারেন্স হতে পারে, কিন্তু এই 3টে 120 করে লিখতে হবে, এই 3টে লিখে দিবি একটা কার্বনে। আর একটা কার্বনে তো ঠিক তাই করবি, এই হাইড্রোজেন সোজা লিখলি, আর এই লিখে দিলি। তাহলে এটা হলো এই কম্পাউন্ডকে সাহার্স প্রজেকশন ফর্মুলায় রিপ্রেজেন্টেশন। ভালো করে বোঝার চেষ্টা কর, তুই একটা এরকম একটা স্ল্যান্টিং লাইন এটা দিলি, দেওয়ার পরে তুই এক পারপেন্ডিকুলারলি তার সাথে একটা করে হাইড্রোজেন দিলি, তারপরে এরকম ওয়াই এর মতো ভাববি, ওয়াই করলেই দেখবি
ওয়াই হচ্ছে এরকম, এগুলো সবই 120 ডিগ্রি ওয়াই হয়। তো ওয়াই এর মতো যদি করে দিই, সেখানে একবার করে দিলি ওয়াই। আচ্ছা, এবারে হচ্ছে তোকে যেটা জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে কি না, আমি বলেছি বন্ড অ্যাঙ্গেল চেঞ্জ করে না, কিন্তু ডাইহেড্রাল অ্যাঙ্গেল চেঞ্জ করে। এই কথাটার মানে কি? বন্ড অ্যাঙ্গেল কি, ডাইহেড্রাল অ্যাঙ্গেল কি? এবারে আমি তোকে বলছি বন্ড অ্যাঙ্গেল কি না। বন্ড অ্যাঙ্গেল হচ্ছে, ধর এই একটা কার্বন অ্যাটম, তাতে কি কি, এই হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন আছে, একই একই সেন্ট্রাল অ্যাটমে যে অ্যাটমগুলো সারাউন্ডিং অ্যাটম আছে তাদের মধ্যে যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলকে কি বলে? এই অ্যাঙ্গেলকে বলে বন্ড অ্যাঙ্গেল। একই অ্যাটমের সাথে যে সারাউন্ডিং অ্যাটম রয়েছে তাদের যে অ্যাঙ্গেল, তাকে কি বলে? বন্ড অ্যাঙ্গেল। কিন্তু ডাইহেড্রাল অ্যাঙ্গেল কি না, অ্যাডজাসেন্ট দুটো যে কার্বন অ্যাটম, এই একটা অ্যাটম, এই একটা অ্যাটম, তাদের যে করসপন্ডিং যে হাইড্রোজেনগুলো রয়েছে বা বন্ডগুলো রয়েছে, তাদের মধ্যে যে অ্যাঙ্গেল, ধর আমি এইটা আর এইটা বলছি, এইটা, এই 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 বন্ডটা আর এই বন্ডটা বলছি, এরা কি কিরকম ভাবে রয়েছে? কাছাকাছি আঁকলে কিরকম হলে এরকম এরকম করে রয়েছে। তো এরা একই দিকে আছে, দেখ একই দিকে আছে। একই দিকে থাকা মানে কি? একই দিকে থাকা মানে এরকম আছে, এরকম আছে, তাদের মধ্যে অ্যাঙ্গেল কি? 0 ডিগ্রি। কিন্তু ধর আমি কোনো একটা কম্পাউন্ডকে এরকম ভাবে এঁকেছি, এরকম আছে, এরকম করে দিয়েছি, আর আমি সরি ধর ওয়াইটাকে এটা উপরে করে এরকম করে দিয়েছি। তাহলে এইটা আর এইটা, এইখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন এরকম করে লিখলাম আর এই হাইড্রোজেনটা এরকম করে লিখলাম, তাদের মধ্যে অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। তো করসপন্ডিং অ্যাডজাসেন্ট দুটো অ্যাটম, তাদের সাথে যে বন্ড আছে, সেই বন্ডের মধ্যে যে অ্যাঙ্গেল, তাকে কি বলে? ডাইহেড্রাল অ্যাঙ্গেল। তাকে বলে ডাইহেড্রাল অ্যাঙ্গেল। এবারে আমরা কি বলছি না, যখন সিগমা বন্ডের রেসপেক্টে রোটেশন হয় তখন কি হয় না, আমরা দেখতে পাবো যে একটা একটা কার্বন অ্যাটমের যে হাইড্রোজেনগুলো সেগুলো এই রকমই আছে, কিন্তু আর একটার যে হাইড্রোজেন, ধর এটা এরকম ছিল, কথার কথা এরকম ছিল। এবার একে যখন তুই রোটেট করাবি তখন এই বন্ডটা এখানে, এই বন্ডটা এখানে, এই বন্ডটা এখানে এরকম ঘুরে যাবে। তো এখানে সবগুলো হাইড্রোজেন আছে বলে তুই ভাববি যে একই আছে, কিন্তু যেখানে হাইড্রোজেনের সাথে ক্লোরিন আছে, ব্রোমিন আছে, তাহলে ক্লোরিনটা একবার নিচের দিকে আবার রেখে গেল, তাহলে আগের সাথে যে ডাইহেড্রাল অ্যাঙ্গেল সেগুলো চেঞ্জ হয়ে গেল। আমি আবার ভালো করে তোকে দেখাচ্ছি, দেখ ধর তুই এখানে একটা এরকম 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 বন্ড আছে, এখানে আছে হাইড্রোজেন, এখানে আছে ক্লোরিন, এখানে আছে ফ্লুরিন। এবারে তোর কাছে এখানে আর একটা এরকম করে তুই বন্ড রেখেছিস, এখানে আছে ফ্লুরিন, এখানে আছে ক্লোরিন, এখানে আছে হাইড্রোজেন। এবারে এই ফ্লুরিনের মধ্যে বন্ড অ্যাঙ্গেল কত না, অপোজিট দিকে রয়েছে, ফ্লুরিনের মধ্যে অ্যাঙ্গেল আছে 180 ডিগ্রি। এবারে তুই যদি এটাকে 60 ডিগ্রি রোটেট করাস, তাহলে 60 রোটেট করে এই হাইড্রোজেনে যখন এখানে যাবে, ক্লোরিনটা এখানে চলে আসবে, তাহলে কি হবে না, এই রকম ভাবে এইটা তো কিছু করছিস না, এই তো ফ্লুরিন এরকমই রয়েছে, হাইড্রোজেন এখন রেখেছে, ক্লোরিন এরকম রয়েছে, এবারে এইটা এই রকম জায়গায় চলে আসবে, এই ফ্লুরিনটা এরকম জায়গায় চলে আসবে, এই হাইড্রোজেনটা ঘুরে এখানে ফ্লুরিন চলে আসবে, এই হাইড্রোজেনটা ঘুরে এখানে যাবে, এই ক্লোরিনটা এখানে আসবে। তাহলে দেখ যে এই ফ্লুরিনের সাথে এই ফ্লুরিনের অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে গেল, আগে 180 ছিল, এখন অন্য অ্যাঙ্গেল হয়ে গেল। তাহলে এই যে এর এর একটা কার্বনের যে বন্ড, এর সাথে অন্য একটা কার্বনের যে বন্ডের যে অ্যাঙ্গেল, তাকে বলে ডাইহেড্রাল অ্যাঙ্গেল। তো একটা জিনিস আমি তোকে যেটা বোঝাচ্ছিলাম, ডিউ টু রোটেশন অ্যারাউন্ড সিগমা বন্ড, বন্ড অ্যাঙ্গেল ডু নট চেঞ্জ।
বন্ড অ্যাঙ্গেল কি চেঞ্জ হলো? ওখানে যখন আমি চেঞ্জ করছি এদের মধ্যে যে অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল তো কোনো চেঞ্জ হলো না। কিন্তু এই একটা কার্বনের সাথে এই ফ্লুরিনের ওরিয়েন্টেশন বা ক্লোরিনের ওরিয়েন্টেশন চেঞ্জ হলো, মানে একটা কার্বনের সাথে আরেকটা কার্বনের যে বন্ডের অ্যাঙ্গেল যেটা সেটা চেঞ্জ হলো। তো যখন রোটেশন হয় তখন কিন্তু ডাইহেড্রাল অ্যাঙ্গেলগুলোই কিন্তু চেঞ্জ হয়। দেখ, ডাইহেড্রাল অ্যাঙ্গেল চেঞ্জ, বন্ড অ্যাঙ্গেল কিন্তু ডু নট চেঞ্জ। এই কথাটা কি বুঝতে পেরেছিস? এখানেও আছে, বল। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বলেছি। এখানে লিখেছি, এখানে লিখেছি, এখানে লিখেছি, এগুলো লিখেছি। স্যার ডাইহেড্রাল অ্যাঙ্গেলটা আরেকবার দেখাবেন? কোনটা? স্যার ডাইহেড্রাল অ্যাঙ্গেল। ডাইহেড্রাল অ্যাঙ্গেল আমি বলেছি যে ধর কোনো একটা, ধর এই কার্বন, তাতে যে বন্ডগুলো আছে, আর অন্য একটা কার্বন তাতে যে বন্ডগুলো আছে, ধর এখানে এ বি সি, আবার এখানে এ বি সি। তো এই এ তার সাথে এর, বা এর বি এর সাথে বি এর, বা সি এর সাথে সি এর, এই যে অ্যাঙ্গেলগুলো দুটো অ্যাডজাসেন্ট অ্যাটমের মধ্যে যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলগুলোকেই অ্যাকচুয়ালি বলে ডাইহেড্রাল অ্যাঙ্গেল। বন্ড অ্যাঙ্গেল হচ্ছে একই কার্বনের সাথে যে অ্যাটমগুলো আছে তাদের অ্যাঙ্গেল, কিন্তু ডাইহেড্রাল মানে কিন্তু আলাদা আলাদা দুটো অ্যাডজাসেন্ট অ্যাটম, গায়ে গায়ে যে অ্যাটম আছে তাদের যে বন্ডগুলো আছে তাদের মধ্যে যে অ্যাঙ্গেল, সেটাই হচ্ছে তোর ডাইহেড্রাল অ্যাঙ্গেল। কথা বুঝেছিস? এই কার্বনের সাথে এই কার্বনের কোনো বন্ডের অ্যাঙ্গেল, এটা আমি 1 নম্বর কার্বন এটা বললাম, এটা 2 নম্বর কার্বন বললাম। এই কার্বনের সাথে এই কার্বনের কোনো বন্ডের যদি অ্যাঙ্গেলের কথা বলি তাহলে সেটাকেই বলে ডাইহেড্রাল অ্যাঙ্গেল। তো আগে বাকি স্লাইডগুলো কিছু সেরকম একটা লিখিনি। আচ্ছা, এবারে দেখ কত গুরুত্বপূর্ণ বিষয়। দেখ, আমি তোকে কয়েকটা কম্পাউন্ড সাহার্স প্রজেকশন ফর্মুলা আমি তোকে দেখাচ্ছি। মলিকুলার রিপ্রেজেন্টেশন, মলিকিউলকে কিভাবে রিপ্রেজেন্ট করে, 3 ডাইমেনশনে কিভাবে আঁকে না, আঁকার জন্য 3 রকমের প্রসেস আছে আমাদের সিলেবাসে, 3 রকমের আছে। তার মধ্যে খুব ভালো করে কাজে লাগবে ফিশার, বাকি দুটো কাজে লাগবে। তো 3টে যে প্রজেকশন ফর্মুলা আছে সেটা হচ্ছে কি, একটা হচ্ছে সাহার্স প্রজেকশন ফর্মুলা, আর একটা হচ্ছে নিউম্যানস প্রজেকশন ফর্মুলা, আর একটা হচ্ছে ফিশার প্রজেকশন ফর্মুলা। এই 3 রকমের যদি প্রজেকশন ফর্মুলা তুই না শিখতে পারিস তাহলে কিন্তু কনফর্মারগুলো তুই বুঝতে পারবি না যে কনফর্মেশন বা কনফর্মার কিভাবে কাজ করছে না করছে। তো আমি এই সাহার্স প্রজেকশন ফর্মুলা তোকে অলরেডি আমি দেখিয়েছি যে সাহার্স প্রজেকশন ফর্মুলা কিরকম হয়, আমি তোকে এখানেও দেখাচ্ছি। সাহার্স প্রজেকশন ফর্মুলা একটা বিউটেন বলে লেখা আছে। তো এই বিউটেনের আমরা যেটা করি সাধারণত অনেক রকম ভাবে করা যায়, যে কোনো দুটো কার্বন অ্যাটমকে আমরা অ্যাডজাসেন্ট কার্বন অ্যাটম বলে ধরব, যে কোনো দুটো। তো সাধারণত ইন জেনারেল আমরা কি করি না, এই মাঝখানের দুটোকে আমরা ধরি, মাঝখানের দুটোকে আমরা ধরে নিলাম। তো মাঝখানের দুটোকে ধরলাম, এবারে আমরা কি করব না, আমরা একটা দুটো অ্যাডজাসেন্ট অ্যাটম যে কোনো দুটো করতে পারি, মাঝখানেরটাই ধরলাম। এবারে ড্র এ স্ল্যান্ট লাইন, যে কথা বলেছি যে একটা এরকম কাট করা এরকম লাইন আমি টানব। টানার পরে এবারে দেখ যে
এই যে কার্বনটা, মাঝখানের যে কার্বনটা, মানে এটা যদি 1 নম্বর কার্বন হয় আর এটা যদি 2 নম্বর কার্বন হয়, তাহলে প্রথম কার্বনটা কি আছে? দুটো হাইড্রোজেন আছে আর একটা মিথাইল রয়েছে। তাহলে আমি যে কোনো একটাকে কি করব না, এরকম ভাবে ভার্টিক্যালি এরকম ভাবে লিখে দেবো। ধর মিথাইলটাকেও লিখে দিলাম। এবারে এইটাকে আমি 360 কে 120 করে ডিভাইড করব। আর বাকি দুটো কি আছে না, হাইড্রোজেন আছে। সেকেন্ড যে কার্বনটা 2 নম্বর কার্বনে, সেখানেও কি আছে? দুটো হাইড্রোজেন আছে আর এই একটা মিথাইল আছে। তো সেখানেও তুই একটা নিচের দিকে লিখবি, আর কি না এই একটা নিচের দিকে তুই ভাবলি একটা হাইড্রোজেন লিখবি, যা খুশি লেখ। এখানে আর একটা হাইড্রোজেন দিয়ে দিবি, এখানে আর একটা মিথাইল হয়ে গেল। তো এইভাবে রিপ্রেজেন্ট করা মানে হচ্ছে কি সাহার্স রিপ্রেজেন্টেশন। এবারে বাই চান্স তুই বললি, বাই চান্স আমি কথার কথা বলছি, যে তুই ধর এইটাকে 1 আর এইটাকে 2 ধরলি, কথার কথা। তাহলে প্রথম কার্বনটাকে 1 ধরেছিস, তুই ধর একটা এরকম স্ল্যান্টিং লাইন টানলি। এবারে এখানে একটা কার্বন আছে, এই ফার্স্ট কার্বন আছে, তাতে কি আছে? তার 3খানা বন্ড তুই পাবি, কারণ একটা বন্ড তো আরেকটা কার্বনের সাথে জোড়া আছে। তাহলে 3খানা বন্ড, তাহলে 3টেই কি হাইড্রোজেন। তাহলে এরকম একটা হাইড্রোজেন লিখলি, আর এই রকম একটা ওয়াই করে এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন লিখলি। এবারে এইখানটায় কি আছে? সেকেন্ড কার্বনটা কি আছে না, দুটো হাইড্রোজেন। এই দেখ, এইটা একটা ইথাইল গ্রুপ, ইটি করে লেখা হয়। তাহলে এখানেও তুই একটা এরকম সোজা নিচের দিকে লিখে দিবি, আর এই দুটো লিখবি, তার মধ্যে একটা হাইড্রোজেন লিখবি আর একটা লিখবি কি ইথাইল গ্রুপ। তাহলে তুই কোন কার্বনকে ধরবি এরকম কোনো ব্যাপার নেই, যে কোনো কার্বনকেই তুই ধরতে পারিস, কোনো অসুবিধার কিছু নেই। কিন্তু তুই যাকে ধরবি বাকি 3টে গ্রুপ যেন ঠিকঠাক ভাবে তুই প্লেস করতে পারিস। একে রোটেশন করলে কি হবে না হবে সেটা আমি পরে আসছি, কিন্তু প্রজেকশনটা আমি তোকে শেখাচ্ছি। এইবারে দেখ যে ধর সবসময় যে কার্বনই থাকবে তার কোনো মানে নেই, কার্বন ছাড়া অন্য অ্যাটমও থাকতে পারে। এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে শুধু কার্বন দিয়েই সাওয়ার্স লেখা যাবে। অন্য অ্যাটম যদি থাকে তাহলে তারও 3টে বন্ড থাকবে। সেই 3টে বন্ড তুই যদি না পাস তাহলে কিন্তু তুই সাওয়ার্স করতে পারবি না। আমি যেরকম তোকে দেখাচ্ছি, এটা 1 নম্বর অ্যাটম, আমার কাছে এটা 2 নম্বর অ্যাটম। তো আমি আবার সেই স্ল্যান্টিং লাইন দেব। তাহলে প্রথম এইটা 1 নম্বরটা কার্বন, তাহলে এখন বুঝে গেছি, সোজা আমি নিচের দিকে হাইড্রোজেন লিখে দিলাম। সোজা নিচের দিকে হাইড্রোজেন লেখার পরে এরকম 360 আমরা 3 ভাগে ভাগ করে নিলাম। এবারে এখানে আরো একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন ছাড়া দেওয়ার কিছু নেই, কার্বন ছাড়া অন্য কিছু অ্যাটম দিলে লিখতে হবে। তো এর সাথে একটা হাইড্রোজেন আমি দেখতে পাচ্ছি, একটা হাইড্রোজেন, সেটা লিখলাম। কিন্তু দেখ, আর একটা তুই হাইড্রোজেনই দিতে পারছিস, কিন্তু ঘটনা যেটা সেটা হচ্ছে যে নাইট্রোজেনের ওপরে আরো কিছু আছে। কি আছে সেটা লিখতে হবে, কি না লোন পেয়ার। তাহলে এই নাইট্রোজেনের উপরে আরো এরকম ওয়াই করে দেওয়ার পরে এখানে একটা হাইড্রোজেন এবং আরো একটা জায়গায় কিন্তু লোন পেয়ার দিতে হবে। কথার কথা যে ধর তোর কাছে CH3OH আছে, তো অক্সিজেনের মাথায় কিন্তু দুটো লোন পেয়ার আছে। তো তুই যখনই এটাকে করতে যাবি, এখানে তো মিথাইলটা কোনো ব্যাপার নয়, যেরকম করেছিলিস সেরকমই হবে, কিন্তু এখানে অক্সিজেনটা যখন করবি তখন এই অক্সিজেনের সাথে ধর এখানে হাইড্রোজেন দিলি, এইখানে যে ওয়াই করে লিখলি, এই দুটো জায়গায় কিন্তু তোকে লোন পেয়ার বসাতে হবে। তো এটা অনেকেই জানে না যে সাওয়ার্স প্রজেকশন ফর্মুলা শুধু কার্বন দিয়ে হয় না, যে কোনো মলিকিউলের ক্ষেত্রে তুমি সাওয়ার্স প্রজেকশন ফর্মুলা ইউজ করতে পারো। এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে এটা লেখা যাবে না বা এতে লোন পেয়ার ইউজ না করলে। এরকম সাওয়ার্স প্রজেকশনের অনেকগুলো অপশন দেয় যে কোনটা সঠিক সাওয়ার্স প্রজেকশন বলো, তো তখন আমরা কিন্তু লোন পেয়ার দিয়ে মেনশন করে সেটা লিখতে হবে এবং এইভাবে লিখতে হবে।
তো আমি তোকে দেখালাম যে সার্স প্রজেকশন ফর্মুলা কি করে লেখে। এবারে দেখ যে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে নিউম্যানস প্রজেকশন। এই নিউম্যানস প্রজেকশন কি না, নিউম্যানস প্রজেকশন এমনিতে লেখা যায় না। সাহার্স প্রজেকশন কেউ লিখতে পারলে তার থেকে নিউম্যান লিখতে পারবে। কি বললাম না, সাহার্স লেখার পরে তার থেকে নিউম্যান লেখা হবে। কিভাবে আমি তোকে পরিষ্কার দেখিয়ে দেবো যে এইভাবে জিনিসটা লিখতে হবে। তো নিউম্যান প্রজেকশন যখন লিখতে যাব তার আগে আমার কি না, এই কথাটা সেই জন্য খুবই গুরুত্বপূর্ণ। দিস প্রজেকশন ইজ ড্রন উইথ দ্য হেল্প অফ সাহার্স প্রজেকশন। কিভাবে না, আমি একটা কম্পাউন্ড নিয়ে তোকে দেখাচ্ছি যে এই একটা কম্পাউন্ড হয়, এইখানে একটা কার্বন রয়েছে, এইখানে একটা কার্বন রয়েছে। এবারে তুই দেখবি কোনটা দিয়ে, কথাটা ভালো করে শোন, তুই দেখবি কোনটা দিয়ে, এই যে অ্যারো দেয়া রয়েছে তুই এই বরাবর তুই দেখবি, তোর চোখটা হবে এরকম বরাবর, তুই তাকাচ্ছিস এরকম, তোর চোখটা এরকম বরাবর তাকাচ্ছিস। ওই যে স্ল্যান্টিং লাইনটা রয়েছে, এই যে স্ল্যান্টিং লাইন, এই লাইন বরাবর তুই দেখছিস। তুই সামনে থেকে দেখছিস না, তুই কিন্তু স্ল্যান্টিং লাইন বরাবর দেখছিস। দেখলে কি হবে, দেখলে তুই সামনের কার্বনটাকে তুই দেখতে পাবি, কিন্তু পিছনের কার্বনটাকে তুই দেখতে পাবি না। কারণ তুই তো ওই লাইন বরাবর দেখছিস, স্ল্যান্টিং লাইন বরাবর দেখছিস, তুই সামনের কার্বনটা দেখতে পাবি, কিন্তু পিছনে যে ওর পিছনে তো ঢাকা পড়ে গেছে, তুই পিছনের কার্বনটা কি করে দেখবি, পিছনের কার্বনটা দেখতে পাবি না। তো সামনের যে কার্বনটা সেটাকে আমি একটা ডট দিয়ে রিপ্রেজেন্ট করবো। এই দেখ সামনের কার্বনটা, এটা হচ্ছে সামনের কার্বন, কিন্তু পিছনের কার্বনটা যেটা দেখতে আমি পাচ্ছি না, তার এইখানে এটা ঢাকা পড়ে গেছে, এই কার্বনটা ঢাকা পড়ে গেছে, কিন্তু ওর থেকে যে বন্ড বেরিয়ে গেছে সেই বন্ডগুলো কিন্তু আমি চাইলে দেখতে পারি। এই বন্ডগুলো একটু এদিক সেদিক করলে একটু বন্ডগুলো দেখা যাবে। তাহলে সামনের কার্বনটাকে ডট এবং পিছনের কার্বনটাকে একটা রাউন্ড দিয়ে রিপ্রেজেন্ট করবে, এরকম রাউন্ড দিয়ে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, এবার সামনের কার্বন থেকে আমি কি দেখতে পাচ্ছি না, সামনের কার্বনের সোজা আমি এরকম টেনেছিলাম একটা আগে, এটা এই হাইড্রোজেনটা আমি দেখতে পাচ্ছি। এবারে তার আমি বলেছিলাম যে 120 ডিগ্রিতে তিনটে, তাহলে একদিকে ডান দিকে CH3 দেখতে পাচ্ছি, তাহলে CH3, এবং বাঁ দিকে আমি হাইড্রোজেন দেখতে পাচ্ছি, এই হাইড্রোজেন দেখতে পাচ্ছি। তাহলে হাইড্রোজেন CH3 হাইড্রোজেন এরকম ভাবে দেখতে পাচ্ছি। এবারে এই যে ওয়াইটা রয়েছে সেই বরাবর তাকালে এইখানে যেটা রয়েছে এর মাঝখান দিয়ে কিন্তু এইটাকে আমি পুরোপুরি দেখতে পাচ্ছি, এই যে মিথাইলটাকে পুরোপুরি দেখতে পাচ্ছি। তাহলে এই মিথাইলটা এখানে আছে, ঠিক অপোজিট দিকে এইখানটা আছে মাথাতে, যেদিকে হাইড্রোজেনটা আছে তার ঠিক উল্টো দিকে মিথাইলটা উপরের দিকে করে আছে, হাইড্রোজেনটাকে নিচের দিকে লিখেছি, উপর দিকে করে রয়েছে। এবং এর যে দুপাশে যে 120 ডিগ্রিতে দুখানা এই যে হাইড্রোজেন আছে, তাহলে সেই হাইড্রোজেন আমি এখানে লিখলাম, এখানে লিখলাম। অবভিয়াসলি এটা সাহার্সের যে ফর্মুলা তার থেকে আমরা নিউম্যানের ফর্মুলাতে কনভার্ট করলাম। আমি কি বললাম আরেকবার বলছি, দেখ ভালো করে। আমি বলেছি যে এই বরাবর অ্যারো চিহ্নটা দেয়া রয়েছে, সেই বরাবর তোর ভিউ হবে, ভিউটা হচ্ছে এই বরাবর। প্রথম সামনের যে কার্বনটাকে আমি একটা ডট দেব, পিছনের কার্বনটাকে আমি রাউন্ড দেবো, কারণ ডটের পিছনে আমার আর একটা ডট আটকা পড়ে গেছে। সামনের যে কার্বন তার একটা নিচের দিকে লাইন টেনে দেব, যেটা হাইড্রোজেনকে রিপ্রেজেন্ট করছে, এই হাইড্রোজেনকে রিপ্রেজেন্ট করছে। তার দুটো বন্ড 120 ডিগ্রিতে রয়েছে, সে দুটো আমরা দেখিয়ে দিলাম, CH3H। পিছনের কার্বন যেটা, সেই কার্বনটাকে দেখতে না পেলেও তার থেকে যে হাইড্রোজেন আছে এই দুটো ওয়াই এর মাঝখান দিয়ে যদি যাই, তাহলে এইটাকে আমি দেখতে পাচ্ছি, এই মিথাইলটাকে দেখতে পাচ্ছি। তাহলে সেই মিথাইলটা এখানে আছে CH3, এবং এদিকে হাইড্রোজেন দুটো আমি লিখে ফেললাম। নিউম্যান প্রজেকশন কনফার্মেশন করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এটা আরো ডিটেলে আমি তোকে বলবো আস্তে আস্তে। এবার দেখ যে
ধর আমাকে এরকম একটা দিয়েছে, এরকম একটা দিয়ে বলেছে নিউম্যানে আঁকতে। তো আমরা কিভাবে আঁকছি তুই দেখ। এই একই ব্যাপার, এই বরাবর আমরা ভিউটা রাখবো। ভিউটা কোন বরাবর? এই বরাবর। খুব ইজি ব্যাপার। সামনেরটা ডট, পিছনেরটা দেখ বইতে থিওরিটিক্যালি অনেক কিছু জিনিস লেখা রয়েছে, আমরা ফর্মাল ওয়েতে ব্যাপারটা বোঝার চেষ্টা করব। এবারে সোজা নিচে একটা হাইড্রোজেন মারবো, এপাশে এপাশে এই হাইড্রোজেনগুলো দিয়ে দেবো। পিছনের কার্বনে সোজা আমি এই বরাবর দেখলে সোজা হাইড্রোজেনটা দেখতে পাচ্ছি, মানে এখানে হাইড্রোজেনটা দেখতে পাচ্ছি। এইখানে একটা হাইড্রোজেন আমি পাচ্ছি, আর এইখানে এই যে CH2CH3 এটা ইথাইল, এটা CH2CH3 লিখে দিচ্ছি। ব্যাপারটা পরিষ্কার? এবার দেখ এই যে সাওহার্সের স্ট্রাকচার গুলো কিভাবে লেখা রয়েছে তুই ভালো করে দেখ। তুই যদি ভালো করে দেখিস তাহলে দেখবি যে এই ওয়াইটা যেদিকে আছে এই ওয়াইটা তার উল্টো দিকে আছে, এরকম করে দেওয়া রয়েছে। ভালো করে দেখ যে স্ট্রাকচারটা কিরকম ভাবে আঁকা রয়েছে। দেখ পিছনে বাঁ দিকে স্ট্রাকচারটা দেখলে বুঝতে পারবি, একটা ওয়াই এর মাথাটা নিচের দিকে করা রয়েছে আর একটা ওয়াই এর মাথাটা উপরের দিকে করা রয়েছে। কিন্তু যদি এরকম হয়, এই ওয়াইটা এরকম আছে আর এখানেও ওয়াইটা এরকমই আছে, তাহলে তুই যখন দেখতে যাবি তখন এই এখানে যদি হাইড্রোজেন 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 এইগুলো থাকে, তুই যদি এই বরাবর দেখিস তাহলে এই অ্যাটম গুলোকেও কিন্তু পিছনের অ্যাটম গুলোকেও দেখতে পাবি না। ওয়াইটা উল্টো দিকে আছে বলে একটা অ্যাটমের ফাঁক দিয়ে তুই দেখতে পাচ্ছিস, সামনে থেকে দেখতে পাচ্ছিস। কিন্তু এই ওয়াই আর এই ওয়াই যদি এরকম করে থাকে, তুই যদি এই বরাবর দেখিস তাহলে সামনের অ্যাটমের সাথে পিছনের অ্যাটম গুলো কিন্তু কি হবে, ও ঢাকা পড়ে যাবে। তাহলে তখন তুই কিভাবে লিখবি, তখন তুই নিউম্যানটা কিভাবে লিখবি আমি তোকে দেখাচ্ছি। তুই দেখ, এটা আমি টেম্পোরারি ফাইলে যাচ্ছি, তোকে আমি দেখিয়ে দিচ্ছি, তুই লিখে নে। দেখ যে তুই যদি এখানে ধর আমি বললাম যে এরকম একটা সাহস তোকে দিয়েছে যে এরকম এরকম এরকম, আবার ওই একই রকমের এরকম এরকম এরকম। এখানে ধর মিথাইল আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে ইথাইল আছে। এখানে ধর হাইড্রোজেন আছে, এখানে মিথাইল আছে, এখানে ইথাইল আছে। এটা দিয়েছি। এবারে আমি কি করছি না, এটাকে যখন আমি লিখতে যাব আমার ভিউটা কিরকম ভাবে হবে, এরকম ভিউটা হবে, ভিউটা এরকম হবে। এই বরাবর দেখব, সামনের কার্বনটাকে আমি দিয়ে দিলাম, পিছনের কার্বনটাকে গোল্লা করে দিলাম। সামনের কার্বনে আমি সোজা একটা টানা আছে মিথাইল, এটা দিয়ে দিলাম, এই যে এটা মিথাইল। আর দুটোকে এরকম ভাবে হাইড্রোজেন আর ইথাইল মারলাম, হয়ে গেল। পিছনের কার্বনে যখন তুই যাবি তখন যেখানে তুই ইথাইল আছে, এই দেখ এই যে মিথাইল আছে এই বরাবরই কিন্তু এই মিথাইলটা রয়েছে, আর এই যে ইথাইল রয়েছে সেই বরাবরই কিন্তু হাইড্রোজেন রয়েছে, মানে ইথাইলের পিছনে হাইড্রোজেন রয়েছে আর এই মিথাইলের পিছনে মিথাইল রয়েছে। না, মিথাইলের পিছনে মিথাইল, মিথাইলের পিছনে ইথাইল রয়েছে, এই ইথাইলটা প্যারালাল প্যারালাল। দেখ এই হাইড্রোজেনটা আর এই মিথাইলটা, এই দেখ ওয়ান দিলাম আর এই ওয়ান, এটা একই লাইনে রয়েছে। তুই যদি এদিক দিয়ে দেখিস, এই সাইড দিয়ে দেখিস, তাহলে দেখ এই মিথাইলটা এই টু আর এই ইথাইলটা টু, এটা একই সাথে রয়েছে লাইনে। আর এটা ধর থ্রি, এটা ধর থ্রি, তার মানে ইথাইলের পিছনে লিখবো কি হাইড্রোজেন, এই পিছনে মানে এরকম গায়ে গায়ে পিছনে সাইডে লিখে দেবো। সামনের হাইড্রোজেনের পিছনে লিখবো কি, এর পিছনে লিখবো মিথাইল, আর মিথাইলের পিছনে লিখবো কি ইথাইল। কেন এরকম লেখা হলো, এদের কি নাম বলে সেটা আমি পরে আসছি, সেসব নিয়ে আমি তোকে পরে বলবো। আগে লিখতে শিখতে হবে, তবে তো কম্পাউন্ড গুলো তুই বুঝতে পারবি। তো আমরা কিভাবে
সাহার্স প্রজেকশন যদি ঘুরিয়েও দেয় তাহলে কিভাবে আমি লিখতে পারবো সেটার কথা আমি তোকে বললাম। এবারে চল নিউম্যান প্রজেকশনের পরে আমি তোকে আর একটা প্রজেকশন শেখাই, সেটা হচ্ছে কি না ফিশার প্রজেকশন। এই ফিশারে তুই চট করে লিখতে পারবি না, ফিশার প্রজেকশন কিন্তু যখন তখন লিখে দেওয়া যায় না, তার জন্য তোকে কিছু জানতে হবে। কি জানতে হবে আমি তোকে বলছি, তুই ভালো করে আমার কথাটা শোন। কারণ আমাদের যত প্রশ্ন আসে সব প্রশ্নই বেশিরভাগ ফিশার প্রজেকশন থেকেই কিন্তু তোকে অ্যান্সার করতে হবে, ফিশারে কনভার্ট করে নিতে হবে, ফিশার প্রজেকশন দিয়েই তোকে করতে হবে। দ্যাটস ওয়াই ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো সেখানে দেখ প্রথমেই কি না এটা একটা ভার্টিক্যাল লাইন থাকবে, ভার্টিক্যাল লাইন, একটা ভার্টিক্যাল লাইন এরকম থাকবে এই প্রজেকশন। তার সাথে কি না হরাইজন্টাল লাইন থাকবে কতগুলো না যতগুলো ইন্টারসেক্টিং কার্বন থাকবে। ধর আমি তোকে বললাম যে এরকম ধরনের ইথেন, তাহলে এই একটা কার্বন আর এইখানে তার সাথে তিনটে হাইড্রোজেন, এই হাইড্রোজেন এই হাইড্রোজেন এই হাইড্রোজেন, আর একটা কার্বন, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। তো ভার্টিক্যাল লাইন একটা থাকবে এবং ওয়ান অর মোর হরাইজন্টাল লাইন থাকবে, অল ইন্টারসেক্টিং পয়েন্টস আর কার্বন, মানে এই যে পয়েন্টগুলো যেগুলো এগুলো কার্বন দিয়ে মিন হবে। ভার্টিক্যাল লাইন থাকবে, হরাইজন্টাল লাইন থাকবে, কতগুলো কার্বন আছে সেই কার্বনগুলো কিন্তু ইন্টারসেক্টিং পয়েন্ট যেটা সেগুলো হচ্ছে কার্বন চেনকে ডিফাইন করবে। হলো, এবার আরো গুরুত্বপূর্ণ কথা আছে, ভার্টিক্যাল লাইনে যেগুলো থাকবে মানে উপরে এবং নিচে এই সব জায়গায় যেগুলো থাকবে সেগুলো হচ্ছে কি বিলো দা প্লেন, মানে আমার থেকে নিচে আছে বিলো দা প্লেন, বিলো দা প্লেন। আর গ্রুপস অন হরাইজন্টাল লাইনস, হরাইজন্টাল লাইনে যেগুলো রয়েছে সেগুলো কি না অ্যাবাভ দা প্লেন, মানে সেগুলো উঠে রয়েছে উপরের দিকে। এই অ্যাটমগুলো ধরে নিতে হবে যে উপর থেকে উঠে রয়েছে, বোর্ড থেকে তো সামনের দিকে এগিয়ে রয়েছে, আর এইটা 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 বোর্ডের পিছনের দিকে চলে গেছে। এটা তোকে ইমাজিন করতে হবে, এগুলো তো 3 ডাইমেনশনে 2 ডাইমেনশনে তুই আঁকছিস, কিন্তু অ্যাকচুয়ালি মলিকুলগুলো তো 3 ডাইমেনশন। তো ওই ইমাজিনেশনটা তোর মধ্যে থাকতে হবে। এবারে আমি তোকে বোঝাবো যে কি করে এই জিনিসটা আঁকতে হয়। এবার দেখ এগুলো একটু ডিফিকাল্ট, কিন্তু আমি তোকে সোজাভাবে বুঝিয়ে দিচ্ছি, তুই আমার কথাটা শোন। বেসিক্যালি ফিশার প্রজেকশন যখন তুই আঁকতে যাবি তখন দেখ আমি তোকে এইখানটায়, এটা পিডিএফে চলে যাবে, আমি তোকে এখানেই এঁকে দেখাচ্ছি। ধর তোর কাছে এরকম টাইপের একটা মলিকুল আছে, এরকম 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 আর এরকম এরকম এরকম। এখানে ধর এইচ আছে, CH3 আছে, OH আছে, ধর এইচ আছে, CH3 আছে, এখানে ধর ইথাইল আছে, যা খুশি আছে। তোকে কি করতে হবে না কোন কার্বনের যে ভার্টিক্যাল যেটা রয়েছে আর একটা কার্বনে দেখতে হবে যে দুটোতেই ভার্টিক্যাল আছে কিনা, দুটোতেই ভার্টিক্যাল আছে কিনা। যদি না ভার্টিক্যাল থাকে তাহলে কোনো একটা কার্বন কন্টেনিং যে গ্রুপ থাকবে তাকে ভার্টিক্যাল পজিশনে নিয়ে আসতে হবে। আমি আবার বলছি, তুই এই কম্পাউন্ডটা যখন তুই ফিশারে তুই আঁকতে যাবি তখন তোকে দেখতে হবে উপরের দিক থেকে, ভিউটা হচ্ছে উপরের দিক থেকে, এদিক থেকে দেখবি, উপর থেকে টপ ভিউ। যখন তুই দেখতে যাবি তখন তোর দিকে কিছু গ্রুপ থাকবে, তোর থেকে দূরে কিছু গ্রুপ থাকবে। তুই অরিজিনাল কম্পাউন্ডটাই দেখবি যে তোর থেকে দূরে কিছু গ্রুপ আছে কিনা দুটো কার্বনেতেই। যেরকম এটাতে ইথাইল আছে কিন্তু এটাতে কোনো দূরের দিকের এই নিচের দিকে নামানো কোনো গ্রুপ দেখতে পাচ্ছিস না, তুই লিখতে পারবি না। তোকে কি করতে হবে
না তোকে এই কম্পাউন্ডটাকে ঘোরাতে হবে। এটাকে ঘোরানোর দরকার নেই, কারণ এটা নিচে একটা বিলো দ্য প্লেন একটা গ্রুপ আছে, সেই জন্যে ওটাকে ঘোরাতে হবে না। তুই কি করলি না, এই মিথাইলটাকে ঘুরিয়ে তুই এখানে নিয়ে এলি, এই নিচের দিকে এরকম ভাবে নিয়ে এলি, মিথাইলটাকে এখানে নিয়ে চলে এলি, আর তারপরে এরকম করে ওয়াই লিখে দিলি। তাহলে মিথাইলটা যদি এখানে চলে আসে তাহলে হাইড্রোজেন ছিটকে এখানে চলে যাবে, আর ওএইচ ঘুরে হাইড্রোজেন যখন এখানে যাবে তখন ওএইচ এখানে চলে আসবে। একই তো ব্যাপার, একটা বন্ডকে ঘোরালে তো অন্য বন্ড ঘুরেই যাবে। তাহলে মিথাইলকে যখন আমি এই জায়গাটায় নিয়ে এলাম তখন এরকম করে ঘুরে যাবে। তাহলে আমাকে প্রথমে এটা শিওর হতে হবে যে দুটো গ্রুপ তারা যেন বিলো দ্য প্লেন এরকম হয়ে থাকে। এবারে তুই উপর থেকে দেখবি, ভিউটা উপরের থেকে হবে, এবারে এইভাবে দেখবি তুই, এইভাবে তুই যেই দেখতে যাবি তখন তুই এখানে এখানে মাঝখানে ইন্টারসেক্টিং কত, দুটো, তাহলে তুই এরকম ভার্টিক্যাল লিখে এরকম ইন্টারসেক্টিং লিখ। যে তুই তোর থেকে দূরে আছে, যেগুলো তোর থেকে দূরে আছে, তুই তো কোন দিকে তাকায়, উপর থেকে তাকাচ্ছিস, তোর থেকে দূরে আছে কোনটা না, একটা কার্বনে হচ্ছে ইথাইল আর একটা কার্বনে কি মিথাইল, তুই এরকম লিখে দিবি। এবারে দেখ ইথাইলের ডান দিকে কে আছে আর বাঁ দিকে কে আছে। ইথাইলের ডান দিকে এই দেখ মিথাইল আছে ইথাইলের ডান দিকে, তাহলে ইথাইলের ডান দিকে হচ্ছে মিথাইল, আর বাঁ দিকে ইথাইলের বাঁ দিকে হচ্ছে কি হাইড্রোজেন। আবার দেখ মিথাইলের ডান দিকে কে আছে, ওএইচ, এটা ডান দিকে আমি ওএইচ লিখে দিলাম, আর বাঁ দিকে কি আছে এইচ আমি লিখে দিলাম। তুই কোন দিকে না, ইথাইল, এই যে ইথাইল না, ইথাইলের ডান দিকে, তোর ডান দিকে নয়, ওর রেসপেক্টে ডান দিকে। ব্যাপার আছে, জ্বালা আছে, তুই ওর জায়গায় তুই আছিস সেটা ভাবতে হবে, ওইভাবে ভাবতে হবে। কারণ তুই যখন এখানে দেখছিস ইথাইলটা, এর ডান দিকে মিথাইল দেখছিস আর এর ডান দিকে বাঁ দিকে হাইড্রোজেন দেখছিস, তাহলে এটা ইথাইলের দিকে তুই ছিলিস, এখন তুই ইথাইলের দিকেই তুই বসে যাচ্ছিস। এইখানে যখন ইথাইলটা যখন দেখছিস তুই ইথাইলের দিকে আছিস, কিন্তু এই ইথাইলটা উপরের দিকে উঠে গেছে, মানে তোর দিকে পিছনের দিকে চলে গেছে, তখন ইথাইলের ডান দিকে এদিকে হবে না, ইথাইল বলে যেটা রয়েছে তার ডান দিক বললে এটা হবে। তো ফিশার প্রজেকশন, এভাবে তোকে ফিশার প্রজেকশনটা করতে হবে, সে যে কোনো গ্রুপ দিক না কেন তুই ফিশার প্রজেকশন করবি। আমি একটা দুটো তোকে আমি দিয়ে দিচ্ছি, তুই এখানে করবি। আমি তোকে এটা এরকম দিলাম, এটা এরকম দিলাম, এটা ClOH Br NH2 মিথাইল হাইড্রোজেন, এটাকে তুই ফিশারে, হ্যাঁ যে কোনো, যে তুই দেখবি যে যেখানে তুই বিলো দ্য প্লেন রয়েছে, দুটোই যদি বিলো দ্য প্লেন থাকে তোর কোনো অসুবিধার কিছু নেই, কিন্তু একটা বিলো দ্য প্লেন একটা অ্যাবাভ দ্য প্লেন এরকম রয়েছে, তুই তাহলে একটাকে ঘোরাবি, যেটা বিলো দ্য প্লেন রয়েছে তাকে তো ঘুরিয়ে লাভ নেই। হ্যাঁ NH2 লিখেছি, এখানে CH3 লিখেছি, এটা করবি। তারপরে আরো একটা তোকে দিচ্ছি যে এটা উল্টো করবি, আমি তোকে ফিশার এঁকে দিচ্ছি, তুই তাকে সার্চ করবি, জাস্ট উল্টো চেষ্টা করবি। ফিশার তোকে এঁকে দিচ্ছি, ধর এরকম আছে, এখানে ধর CHO, এখানে ধর H, এখানে ধর OH, এখানে ধর CH3, এখানে ধর, যেরকম করবি অন্য গ্রুপগুলোকে সেই অনুযায়ী নিয়ে আসবি, ওতে অসুবিধার কিছু হবে না, সবই 120 ডিগ্রিতে আছে, যে কোনো একটা দিকে নিয়ে চলে আসবি। তোর সবসময় দেখবি যে আমি তোকে বলে দিচ্ছি, হয় স্ট্রাকচারটা এরকম থাকবে, এরকমের সাথে এরকম, আর না হয় তোর এরকম থাকবে, এরকম এরকম, এরকম হলে কিছু করতে হবে না, এরকম হলে ওকে, এটা নিয়েই করতে পারবি। এই যা বিলো দ্য প্লেন আছে, তুই তো এই দিক থেকে দেখছিস, কিন্তু এই রকম হলে তুই এইটাকে বিলো দ্য প্লেন দেখতে পাচ্ছিস, কিন্তু এটাকে উপরের দিকে দেখতে পাচ্ছিস, তখন একে তুই ঘুরিয়ে এরকম জায়গায় নিয়ে আসবি, এটা দেখবি ঘুরে এই জায়গাটা চলে আসবে, এটা এখানে চলে যাবে।
সিম্পল ব্যাপার। তো ফিশার প্রজেকশন আমাদের খুব দরকার পড়বে। ফিশার প্রজেকশন করতে করতে তুই বুঝে যাবি। ফিশার প্রজেকশনের আরো একটা ভাগ রয়েছে যেটাই আমরা বেশি ইউজ করি, তাকে বলে কি স্ট্যান্ডার্ড ফিশার। স্ট্যান্ডার্ড ফিশার ব্যাপারটা কি, দেখ যে আমরা যখন কোনো কম্পাউন্ডকে ফিশারে লিখব তখন প্রিন্সিপাল কার্বন চেন, তাতে যে প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপটা থাকবে সেটাকে টপে লিখব। প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ, ধর অ্যালডিহাইড গ্রুপটা আছে, ওই কম্পাউন্ডের মধ্যে অ্যালডিহাইড গ্রুপ হচ্ছে সব থেকে মানে ইউপ্যাক নোমেনক্লেচার অনুযায়ী বেস্ট প্রেফারেন্স। তো অ্যালডিহাইড গ্রুপটাকে আমি উপরে একদম মাথাতে লিখে দেবো, ডান দিক বাঁ দিক করবো না, ওকেই ঘোরাবো এমন ভাবে যে ও যেন বিলো দা প্লেন চলে আসে। আমি তোকে এক্সাম্পলে দেখাচ্ছি, ধর এরকম আছে। এবারে কেসটা কি হচ্ছে না, তুই যখন এইভাবে দেখতে যাবি তখন তোর এখানে CH3 নিচে আছে, কোনো চাপ নেই, কিন্তু এইটাতে দেখ অ্যালডিহাইডটা উপরে রয়েছে। তুই কি করবি না, ওইচটাকে এরকম নিচে চলে নিয়ে আসবি না, প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ যেটা অ্যালডিহাইডটাকে একদম এখানে নিয়ে চলে আসার চেষ্টা করবি। তাহলে ওইচটা এই জায়গায় যাবে, এইচটা এই জায়গায় যাবে। কিরকম দেখতে হবে না, এই রকম দেখতে হয়ে যাবে। দেখ এই দেখ, এইটাকে যখন তুই এখানে নিয়ে চলে আসবি তখন ওইচটা এই জায়গায় যাবে আর এইচটা এই পাশে যাবে, অ্যালডিহাইডটাকে তুই এখানে নিয়ে চলে আসবি। এবারে তুই ওপর থেকে দেখছিস, এটাই হচ্ছে ভিউ, তখন অ্যালডিহাইড গ্রুপটাই মাথায় চলে যাবে। বাকি যেরকম CH3 গ্রুপটা এরকম নিচে ছিল, CH3 গ্রুপটা নিচে, অ্যালডিহাইডের বাঁ দিকে, ওই এটা ভুল হয়েছে, অ্যালডিহাইডের বাঁ দিকে ওইচ, ডান দিকে এইচ, এটার ডান দিকে ওইচ, বাঁ দিকে এইচ করে তোর একে বলে স্ট্যান্ডার্ড ফিশার। স্ট্যান্ডার্ড ফিশারে প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ, ধর অ্যাসিড গ্রুপ আছে, তুই সবসময় চেষ্টা করবি যে একদম মাথাতে রাখা। অ্যালডিহাইড, কিটোন এইসব গ্রুপ আছে, একদম মাথাতে রাখার চেষ্টা করবি। ওটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফিশারের নিয়ম, ওইভাবে করতে হয়। আমি কোশ্চেন দেখাবো তোকে, আইসোমারের অনেক কোশ্চেন আছে। এবারে কি না, ইথেন, এবারে কনফর্মার দিয়ে আমি শুরু করেছিলাম, কেসটা কনফর্মার দিয়ে শুরু হয়েছিল, মনে করে দেখ আজকের ক্লাসটা আমরা কনফর্মার দিয়ে শুরু করেছিলাম। তো এই কনফর্মার সেটা সব থেকে ভালো বোঝা যায় নিউম্যান প্রজেকশন। নিউম্যান প্রজেকশনে সব থেকে ভালো কনফর্মার। আমরা ইথেন এই মলিকিউলটাকে রোটেট করাবো, একটা কার্বনকে ফিক্সড করে রেখে আর একটা কার্বনকে আস্তে আস্তে রোটেট করাবো। করালে কত রকমের স্ট্রাকচার পেতে পারি, কত রকমের ডিফারেন্স পেতে পারি এবং তাদের এনার্জি ইত্যাদি বলবো। তো দেখ কনফর্মার্স অফ ইথেন এটার কথা বলছি। তো কনফর্মার্স অফ ইথেনে প্রথমেই যে ব্যাপারটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি না, ইথেন মলিকিউলটাকে যদি আমি সহর্ষে লিখতাম তাহলে প্রথমে একটা হাইড্রোজেন এরকম নিচে দিতাম, আর এরকম ডান দিকে বাঁ দিকে দুটো এখন বুঝে গেছিস, আর একটা তে এরকম ধর উপরে আছে বা নিচে আছে, যেখানে হোক খুশি এরকম ধরনের দিতাম, ওয়াই দিয়ে এরকম করতাম। এবারে এটাকেই যদি এইভাবে দেখি তাহলে এই সামনের কার্বনটাকে দেখতে পাচ্ছি, তার হাইড্রোজেন দুটো আর নিচে একটা হাইড্রোজেন, আর পিছনের কার্বনের হাইড্রোজেনটা দেখতে পাচ্ছি, আর দুটো এরকম ভাবে রয়েছে। এইবারে স্টিয়ারিং এর মতো মনে করে দেখ, স্টিয়ারিং এর মতো সামনের কার্বনটা ওরকম থাকুক, পিছনের কার্বনটা যদি তুই এই বরাবর নিয়ে আসিস, মানে এটাকে ঘুরিয়ে দিয়ে কত না, এটাকে ঘুরিয়ে দিয়ে এইখানে নিয়ে চলে এলি। দেখ এটাকে ঘুরিয়ে এই পিছনের কার্বনটা এই জায়গাটা ছিল, একে যখন এইখানটায় নিয়ে আসবি তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল ঘোরালি, এখান থেকে এখানে নিয়ে এলি মানে কত ডিগ্রি না, 120 ডিগ্রি নয়, এই পুরোটা হচ্ছে 120 ডিগ্রি। কথাটা বোঝার চেষ্টা কর, এটা পুরোটা হচ্ছে 120 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি ঘুরিয়েছি, 60 ডিগ্রি। তুই 60 ডিগ্রি ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ যা খুশি তুই যদি ঘোরাস
তাহলে কি হবে, আগে এই তিনটে জায়গায় ছিল, কথাটা বোঝার চেষ্টা কর, এই হাইড্রোজেন এই হাইড্রোজেন এই হাইড্রোজেন এরকম তিনটে জায়গায় ছিল। এবারে এইটাকে তুই ঘুরিয়ে এখানে নিয়ে চলে এসেছিস, এরকম করে ঘুরিয়েছিস, তাহলে এই হাইড্রোজেনটা কোথায় চলে আসবে, এই হাইড্রোজেনটা এখানে চলে আসবে, এই হাইড্রোজেনটা এর পিছে চলে যাবে, এই হাইড্রোজেনটা এখানে চলে যাবে। মানে কি, মানে যে হাইড্রোজেনগুলো এরকম আমরা দেখতে পাচ্ছিলাম সেই হাইড্রোজেনগুলো একে অপরের পিছনের দিকে চলে যাবে। আমি আবার বলছি, ধর এইখানের যে সামনের কার্বনটা রয়েছে তাতে এই তিনটে হাইড্রোজেন ছিল, সামনের কার্বনে তিনটে হাইড্রোজেন ছিল। এবার পিছনের কার্বনে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন ছিল। এবারে এটাকে যদি 60 ডিগ্রি, এটা এরকম এরকম আছে মানে এটা 120 ডিগ্রি আছে, আর এই রকম জায়গা থেকে এইটুকু ঘোরানো মানে হচ্ছে 60 ডিগ্রি হয়ে গেল। তো এইখান থেকে যদি একে ঘোরাস তাহলে কি হবে বল, সিম্পল ব্যাপার, সামনের কার্বন তো কিছু করিসনি, সামনের কার্বন তো যেরকম ছিল সেরকমই আছে, তাহলে পিছনের কার্বনটা এর পিছনে চলে গেছে, তো আমি দেখতে পাবো না যদিও, তবুও আমি এর পিছনে এরকম করে লিখে দিলাম। এটারও পিছনে একটা চলে যাবে, আমি দেখতে পাবো না, এরকম করে লিখে দিলাম। এটারও পিছনে যদি যায় একটা এখানে চলে যাবে। তো এই ফর্মটা বেশি স্টেবল নাকি এই ফর্মটা বেশি স্টেবল? এই ফর্মটাই বেশি স্টেবল, কারণ বন্ডগুলো যখন একই গায়ে গায়ে চলে আসবে তখন বন্ডে যে ইলেকট্রনগুলো থাকবে তার রিপালশন হবে। সেই জন্যে আবার যদি 60 ডিগ্রি ঘোরাস তাহলে এই সেম জিনিসইতে চলে আসবে, এইটাই তো আবার চলে আসবে, আর ঘুরিয়ে লাভ নেই। তাহলে যতবারই ঘোরাবো একবার কি হবে না, দূরে দূরে থাকবে, একবার গায়ে গায়ে চলে আসবে। এই যে দূরে দূরে থাকছে ওকে বলে কি স্ট্যাগার্ড, ওর নাম হচ্ছে কি, এইটাকে বলে স্ট্যাগার্ড। আর এই যে পিছনে পিছনে চলে যাচ্ছে যেটা, সেটাকে বলে কি ইক্লিপসড। একে বলে কি ইক্লিপস, সোলার ইক্লিপস মানে কি ঢাকা পড়ে যাচ্ছে, ইক্লিপস। তো ইক্লিপসের সবসময় এনার্জিটা কি হয়, বেশি হয়, ইক্লিপস আনস্টেবল হয়। স্ট্যাগার্ড মানে দূরে দূরে আছে, এই বন্ডটা এরকম আছে, এই বন্ডটা ওর 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, কথাটা বুঝতে পেরেছিস? কিন্তু ইক্লিপস মানে গায়ে গায়ে রয়েছে, বন্ডগুলো গায়ে গায়ে রয়েছে, সেই জন্যে সেক্ষেত্রে কিন্তু ইক্লিপস সবসময় কম স্টেবল হবে স্ট্যাগার্ডের চাইতে। তো আমি তোকে দেখাচ্ছি যে ডাইহেড্রাল অ্যাঙ্গেল মানে এই সামনের কার্বনের সাথে পিছনের কার্বনের যে বন্ড তার যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেল কত, এখানে কত, ডাইহেড্রাল অ্যাঙ্গেল কি বলেছিলাম, সামনের একটা কার্বনের যে বন্ড তার সাথে অন্য একটা অ্যাডজাসেন্ট কার্বনের যে বন্ড তার মধ্যে অ্যাঙ্গেল, তাহলে সামনের এই হাইড্রোজেনের সাথে এই হাইড্রোজেনের বন্ড অ্যাঙ্গেল কত, তাহলে তাকে কি বলবো আমরা। আর ডাইহেড্রাল অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি, এই যে সামনের হাইড্রোজেন এর মধ্যে অ্যাঙ্গেল কত, এ তো গায়ে গায়ে পিছনে, আমরা তো বোঝাবার জন্য তো একটু সাইড করে রেখেছি, কিন্তু আসলে তো একদম পিছনে পিছনে হয়ে গেছে, তাহলে ওটা কি, ওটা হচ্ছে ইক্লিপস ফর্ম। আর বাকি আরো ছোট ছোট অ্যাঙ্গেলে আমি ঘোরাতে পারি, 60 ডিগ্রি ঘোরাতে হবে এমন কোনো কথা নেই, তাহলে বাকি যত লক্ষ লক্ষ অ্যাঙ্গেলে ঘোরাতে পারি, তার প্রত্যেকটা ফর্মকে বলা হয় কি স্কিউ ফর্ম। এগুলো সবই হচ্ছে এক একটা কনফার্মার। স্ট্যাগার্ড আর ইক্লিপস হচ্ছে আলটিমেট, স্ট্যাগার্ড মানে হচ্ছে সব থেকে স্টেবল, আর ইক্লিপস মানে হচ্ছে সব থেকে আনস্টেবল। কিন্তু এই স্টেবল আর আনস্টেবলের মাঝখানে অনেক ফর্ম আছে যেগুলোর বিভিন্ন বিভিন্ন এনার্জি হতে পারে, এগুলোকে সবগুলোকেই বলে কনফার্মার। কথা বুঝেছিস না বুঝিস না? বুঝতে পেরেছিস? তোরা বুঝেছিস? ছাড়া করবে না, কেউ কিছু বলবে না, বুঝেছিস তোরা? কে আছিস এখানে? অলিভিয়া, সায়ন্তনী, সমর্পিতা, দেবাদ্রিতা, আচ্ছা ঠিক আছে। এবার দেখ আমি তোকে এদের যে স্টেবিলিটি, যেটা অলরেডি আমি বলেছি,
ইলেকট্রন ইলেকট্রন রিপালশন নিশ্চয়ই ইক্লিপসে বেশি হবে, বন্ডগুলো একই লাইনে চলে এসছে। ভ্যান্ডার ওয়াল, ভ্যান্ডার হচ্ছে সাইজের জন্য যেটা হয়, সাইজের, বড় সাইজ ছোট সাইজ। এখানে তো সব হাইড্রোজেন আছে, কিন্তু হাইড্রোজেনের বাদে তো অন্য কিছু হতে পারে, ইঞ্জিনিয়ার আমি বলছি। ইক্লিপসের বেশি স্ট্যাগারের চাইতে। টোটাল রিপালশন নিশ্চয়ই বেশি হবে, ইক্লিপসে বেশি হবে। এনার্জি, টোটাল এনার্জি বেশি হবে। স্টেবিলিটি, স্টেবিলিটি কিন্তু যার এনার্জি বেশি তার স্টেবিলিটি কম, তো স্টেবিলিটি স্ট্যাগার্ডের সব থেকে বেশি হবে, তারপরে স্কিউ ফর্মগুলোর হবে, তারপরে ইক্লিপস ফর্মগুলোর হবে। তো স্টেবিলিটি সব থেকে বেশি হচ্ছে স্ট্যাগার্ডে। এবার তুই দেখ একটা জিনিস, যে এনার্জি রিকোয়ার্ড টু কনভার্ট স্ট্যাগার্ড টু ইক্লিপস কত লাগবে না 3 কিলো ক্যালোরি পার মোল ফর ইথেন। একে বলে একটা ফর্ম থেকে আর একটা ফর্মে যদি নিয়ে যাওয়ার জন্য যে এনার্জি লাগে তাকে বলে কি, টরশনাল এনার্জি। তুমি একটা কি না, ইক্লিপস ফর্ম হচ্ছে আনস্টেবল, তো স্টেবল ফর্ম থেকে আনস্টেবল ফর্মে নিয়ে যাচ্ছে, তখন তো জোর করে নিয়ে যেতে হবে না। ইক্লিপস থেকে স্ট্যাগার্ডে আসতে গেলে এনার্জি লাগবে না, কারণ ইক্লিপস তো আনস্টেবল, সে তো স্ট্যাগার্ড থাকতে চায়। কিন্তু তুমি যদি স্ট্যাগার্ড থেকে যদি ইক্লিপস করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি দিতে হবে। দ্যাট এনার্জি ইজ নোন অ্যাজ টরশনাল এনার্জি। বোঝা গেছে? আচ্ছা, তো এখানে আমরা যে গ্রাফটা করছি সেই গ্রাফের এই মাথাগুলো হচ্ছে কি না ইক্লিপসড, যত আমি ঘোরাবো মাথাগুলো হচ্ছে কি হায়ার এনার্জি, এগুলো হচ্ছে কি হায়ার এনার্জি। কিন্তু এই লোয়ার এনার্জি যেগুলো, এগুলো হচ্ছে কি স্ট্যাগার্ড, অবভিয়াসলি। তাহলে অ্যাঙ্গেল অফ রোটেশন প্রতিবারে যখন রোটেট করব 60 ডিগ্রি 0 ডিগ্রি 60 ডিগ্রি 0 ডিগ্রি এরকম করতে করতে যাবে, তাহলে স্ট্যাগার্ড ইক্লিপস স্ট্যাগার্ড ইক্লিপস স্ট্যাগার্ড ইক্লিপস এরকম করে হবে। তো এখানে এই দুটো ফর্মই হতে পারে, বাকি ছোট ছোট যে ফর্মগুলো সেগুলো সবই স্কিউ ফর্ম, সেগুলো নিয়ে ভাবার দরকার নেই। এরকম ভাবে আমরা প্রোপেনেরও করতে পারি, কিন্তু প্রোপেনের করলে কি হবে না, একটা পিছনের কার্বনে 3টা হাইড্রোজেন থাকবে না। কি হবে আমি তোকে ছবিটা দেখিয়ে দিচ্ছি, তুই দেখলে বুঝতে পারবি যে পিছনের যে কার্বন, এটা ভালো করে খেয়াল করে দেখ, ইক্লিপস যেটা সেটা এই হাইড্রোজেনটা রয়েছে, কিন্তু পিছনের কার্বনে একটা মিথাইল থাকবে। কেন না, আমরা যখন প্রোপেন করছি কথাটা বোঝার চেষ্টা কর, প্রোপেন যখন করছি তখন কিন্তু এই কার্বন সামনের কার্বনে যে 3টে মিথাইল, এই 3টে হাইড্রোজেন আছে, কিন্তু পিছনের যে কার্বনটা যেটা, সেই কার্বনে তো একটা মিথাইল রয়েছে আর দুটো তো হাইড্রোজেন রয়েছে। তাহলে ওখানে কিন্তু একটা মিথাইল সবসময় ইক্লিপস ফর্মে একটা করে মিথাইল থেকে যাচ্ছে, একটা করে মিথাইল থাকছে, কিন্তু স্ট্যাগার্ড ফর্মে সেখানেও একটা করে মিথাইল থাকছে। তো এখানে সবসময় ইক্লিপস ফর্মটা আগের মতো, ইক্লিপস ফর্মটা বেশি স্টেবল, স্ট্যাগার্ড ফর্মটা কম স্টেবল। তাহলে ইক্লিপস স্ট্যাগার্ড এরকম করতে করতে যাবে, একই ব্যাপার। এবং এটা ওই ইথেনের চাইতে কিন্তু তার ইনস্টেবিলিটি বেশি হবে, কারণ এখানে একটা মিথাইল গ্রুপ রয়েছে, তার স্টেবিলিটি কম হবে, ইনস্টেবিলিটি বেশি হবে। আচ্ছা, প্রোপেনের পরে আমি তোকে বলবো বিউটেন। এবার বিউটেনটা কি কারণে মজাদার আমি তোকে বলছি। বিউটেনটা প্রথমে আমি তোকে এখানে দেখাচ্ছি, দেখ যে বিউটেনটা কিরকম না, 4টে কার্বন আছে, মাঝখানে দুটোকে আমি বললাম ধরলাম, হ্যাঁ সরি এরকম ধরলাম। তো এখন এই ধরার পরে যখন আমি এর নিউম্যানে আঁকবো তখন কি হবে না, এইখানে এখন এই কার্বনটাকে যদি আমি সামনের কার্বন ধরি, তাহলে পিছনের কার্বনটা এরকম গোল। সামনের কার্বনে কি আছে, দুটো হাইড্রোজেন আছে, একটা মিথাইল আছে, তো অত কিছু করার দরকার নেই, আমি সোজা 3টে বন্ড লিখে দিলাম এরকম করে, দুটো হাইড্রোজেন মারলাম আর একটা মিথাইল মারলাম। পিছনের কার্বনেতেও দুটো হাইড্রোজেন আছে,
তো দুটো হাইড্রোজেন দিলাম আর একটা মিথাইল দিলাম। কিন্তু একটা জিনিস বুঝতে হবে তোকে, যে বিউটেনের যখন করব তখন কিন্তু স্ট্যাগার্ড, সব স্ট্যাগার্ড বা ইক্লিপস একই রকমের হবে না। স্ট্যাগার্ড ইক্লিপসের মধ্যে ডিফারেন্স থাকবে। আমি তোকে দেখাচ্ছি, এক্সট্রা ইয়েতে গিয়ে দেখাচ্ছি, তুই দেখ। দেখ, ধর আমি তোকে এখানে বিউটেন আঁকছি। এই তো বিউটেন। আচ্ছা, এবারে স্ট্যাগার্ড মানে কি? স্ট্যাগার্ড মানে হচ্ছে যে সামনের গ্রুপ পিছনের গ্রুপকে ঢাকা দেবে না, ঠিক আছে? তাকে বলে স্ট্যাগার্ড। ধর আমি একটা স্ট্যাগার্ড এরকম 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 এরকম, সামনের কার্বনে একটা মিথাইল আছে আর দুটো হাইড্রোজেন আছে, পিছনের কার্বনটাতেও এইটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এগুলো সব আছে ওর সাথে। পিছনের কার্বনটাতেও একটা মিথাইল আছে এবং দুটো কি আছে, হাইড্রোজেন আছে। কিন্তু আমি যদি এই স্ট্যাগারটা যদি আর এক রকম ভাবেও লিখতে পারি, কিরকম ভাবে না, এখানে একটা মিথাইল আছে, দুটো হাইড্রোজেন আছে, পিছনের কার্বনটা মিথাইলটাকে এইখানে লিখলাম আর দুটো হাইড্রোজেন লিখলাম। তুই ভালো করে দেখ, দুটোই স্ট্যাগার্ড, কিন্তু এই স্ট্যাগারটায় দেখ সামনের কার্বনে যে মিথাইল এবং পিছনের কার্বনে যে মিথাইল, এই মিথাইল গুলো কিন্তু কি একদম অপোজিট দিকে রয়েছে। কিন্তু এইখানে দেখ এই মিথাইল সামনের কার্বন এবং মিথাইল গুলো পিছনের কার্বনে, এর মধ্যে কিন্তু 60 ডিগ্রি অ্যাঙ্গেল রয়েছে। তাহলে স্টেবিলিটি দুটোই স্ট্যাগার্ড হলেও তাদের স্টেবিলিটি ডিফারেন্স হয়ে গেল। দুটোই স্ট্যাগার্ড কিন্তু একই স্টেবিলিটি নেই। তো এই ধরনের যে যেটা একদম অপোজিট দিকে থাকে তাকে কি বলে? তাকে বলে অ্যান্টি, তার নাম হচ্ছে অ্যান্টি স্ট্যাগার্ড। আর যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে বাল্কিয়ার গ্রুপ, তাকে বলে কি? গস, তার নাম হচ্ছে GAUCHE, গস। তাহলে কে বেশি স্টেবল, অ্যান্টি না গস? ডেফিনেটলি অ্যান্টি বেশি স্টেবল, কারণ অ্যান্টিতে বড় বড় গ্রুপগুলো অপোজিট দিকে আছে, ভ্যান্ডারওয়াল যে রিপালশন সেটা কিন্তু কম। তবে এরা সবাই কিন্তু ইক্লিপসের চাইতে বেশি স্টেবল, সে গসও হোক আর অ্যান্টি হোক। এবারে আমি তোকে ইক্লিপস দেখাচ্ছি। ইক্লিপস মানে কি? একটা আর একটাকে ঢাকা দিয়ে দেবে। তাহলে ইক্লিপস গুলো কিরকম হবে ভালো করে দেখ। ইক্লিপস গুলো কিরকম হবে? ইক্লিপস গুলো সামনের কার্বন ধর এরকম, সামনের কার্বন আর পিছনের কার্বন। এবারে সামনের কার্বনে এরকম 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 লিখলাম, একটা মিথাইল আছে, দুটো হাইড্রোজেন আছে, পিছনের কার্বনেও এই মিথাইল লিখলাম, এই দুটো হাইড্রোজেন আছে, এরকম লিখলাম। এটা একটা ইক্লিপস। কিন্তু আমি আর একটা ইক্লিপসও লিখতে পারি। দেখ, এই দেখ মিথাইল, তার মিথাইলের পিছনে যে মিথাইল দেবো তার কোনো মানে নেই, হাইড্রোজেন দিলাম, এর পিছনে মিথাইল দিলাম, এখানে আমি হাইড্রোজেন দিলাম। তাহলে দেখ, এটাও ইক্লিপসড, এটাও ইক্লিপসড, কিন্তু কোন ইক্লিপসটা বেশি স্টেবল? কোনটা বেশি স্টেবল? নিচেরটা, নিচেরটা বেশি স্টেবল।
তার মানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এইখানে কিন্তু এইগুলো কিন্তু গায়ে গায়ে পড়ে গেছে। মিথাইল একে বলে কি ফুললি ইক্লিপসড, একে বলে ফুললি ইক্লিপসড। কিন্তু এখানে দেখ যে মিথাইলের পিছনে হাইড্রোজেন বা হাইড্রোজেনের পিছনে মিথাইল হয়েছে, একে বলে পার্শিয়ালি ইক্লিপসড। বোঝা গেল কিনা? আমি তাহলে এখানে শুধু ইক্লিপসড আর স্ট্যাগার্ড বললেই হচ্ছে না, এখানে তুই কতগুলো পেয়ে গেলি? 4টে কনফার্মার পেয়ে গেলি। একটা হচ্ছে অ্যান্টি, সব থেকে বেশি স্টেবল, তারপর হচ্ছে গস, তারপর হচ্ছে পার্শিয়ালি ইক্লিপসড, তারপর হচ্ছে ফুললি ইক্লিপসড। ফুললি ইক্লিপসড হচ্ছে কি সব থেকে আনস্টেবল। সেখানে বড় বড় গ্রুপগুলো সব একে অপরের পিছনে রয়েছে। তো সব মিলিয়ে যেটা দেখা গেল যে স্টেবিলিটি, অর্ডার, অ্যান্টি সব থেকে বেশি স্টেবল, তারপরে গস, তারপরে পার্শিয়ালি ইক্লিপসড, তারপরে হচ্ছে ফুললি ইক্লিপসড, এভাবে। তো তাহলে বিউটেনের আমরা কনফর্মার গুলো পেলাম, তাদেরকে যদি আমরা গ্রাফিক্যালি করি তাহলে সেই অনুযায়ী কিন্তু হবে। যেটা বেশি স্টেবল সেই অনুযায়ী গ্রাফ করবো আমরা। কিরকম গ্রাফটা হবে দেখ, ওটা আমি পিডিএফ এ দিয়ে দেবো। কনফর্মার অফ বিউটেন, দেখ এইখানে দেখ যে এইটা যেটা আছে, এই মিথাইল, এই মিথাইল, এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে ফুললি ইক্লিপসড এটা। এবারে এটা মিথাইলের পিছনে হাইড্রোজেন আছে, মিথাইলের হাইড্রোজেনের পিছনে মিথাইল আছে, এটাও তাই। এগুলো সব পার্শিয়ালি ইক্লিপসড, ইক্লিপস ইক্লিপস পার্শিয়ালি। আবার এটা ফুললি ইক্লিপসড, সাইন প্লেনারও বলে এটাকে। এবারে দেখ এখানে দেখ যে এই মিথাইল আর এই মিথাইল 60 ডিগ্রিতে আছে, এটা কি গস। আর একটা গস দেখ, এই দেখ মিথাইল, মিথাইল সেও গস। সব থেকে কম এনার্জির এইখানটা রয়েছে, এই দেখ এইখানটায় কিরকম দেখতে পাচ্ছিস, এই দেখ মিথাইল, এই দেখ অপোজিট দিকে অ্যান্টি পেরিপ্লেনার বা একে অ্যান্টি বলে। 360-তে আবার সেই একই ফেরত এসছে। তার মানে এগুলো হচ্ছে বিউটেনকে যদি তুই অ্যাক্সিস বরাবর, সিগমা অ্যাক্সিস বরাবর রোটেট করাস, সিগমা বন্ড বরাবর তুই রোটেট করাস, তাহলে তাদের পরপর এরকম ধরনের কনফর্মার গুলো আসতে থাকে। এদের মাঝখানে মাঝখানে আরো হয়, কিন্তু তাদের স্টেবিলিটি অত বেশি নয়। কিন্তু তাহলে কত রকমের, 4 রকমের তুই এখানে পেলি, তাই না? ফুললি ইক্লিপসড, গস, পার্শিয়ালি ইক্লিপসড, অ্যান্টি। এনার্জি অর্ডার আমি তোকে বলেছি। কিন্তু পরীক্ষায় যেগুলো দেয় সেগুলো কিন্তু আরো একটু জটিল টাইপের, আমি তোকে দেখাচ্ছি। পরীক্ষায় কি করে না, মোস্ট স্টেবল কনফর্মার আইডেন্টিফাই করতে দেয়। ব্যাপারটা গুরুত্বপূর্ণ। কিভাবে করতে হয় আমি তোকে বলছি। মোস্ট স্টেবল কখনো কখনো কোনো কোনো বছর দেয়, লিস্ট স্টেবল দেয়। তো মোস্ট স্টেবল, লিস্ট স্টেবল কি করে বের করতে হয় আমি তোকে বলে দিচ্ছি। খুব সিম্পল ব্যাপার, ইজি ব্যাপার। আমি তোকে কোশ্চেনও দেখাচ্ছি, অপশনগুলো সরিয়ে দিয়ে আমি শুধু কোশ্চেন দেখাচ্ছি, তুই দেখ। প্রথম কথা হচ্ছে কয়েকটা বিষয় তোকে খেয়াল রাখতে হবে। সেটা কি না, আমি এখানে ছোট ছোট করে লিখে দিয়েছি। কি লিখেছি একবার পড়ে নে। স্ট্যাগার্ড ডাইহেড্রাল অ্যাঙ্গেল 60 ডিগ্রি, ইক্লিপসড ডাইহেড্রাল অ্যাঙ্গেল 0 ডিগ্রি। অ্যান্টি মানে কি, বাল্কি গ্রুপ মানে বড় বড় গ্রুপগুলো 180 ডিগ্রি।
গস মানে কি? বাল্কি গ্রুপ অ্যাট 60 ডিগ্রি। ফুললি ইক্লিপস মানে কি? অ্যাঙ্গেল ফ্যাঙ্গেলের দিকে যায়নি, আমি বোঝাবার জন্য আমি যেভাবে লিখলে তুই বুঝতে পারবি সেটাই আমি করি। আইডেন্টিক্যাল গ্রুপ ওভারল্যাপ, ওই যে মিথাইল মিথাইল পিছনে, তাহলে একই সাথে পড়ে গেলে বেশি রিপালশন। আর পার্শিয়াল ইক্লিপসটাকে বলেছি নন আইডিয়াল গ্রুপ ওভারল্যাপ। দ্যাটস, এইটা জানলে, এইটুকু জানলেই তুই মোস্ট স্টেবল কনফার্মার বের করতে পারবি। আমাদের যা নিটের প্রশ্ন দেয় তাতে তুই অটোমেটিক্যালি পারবি। আমি তোকে এবারে দেখাচ্ছি যে কিরকম কিরকম দেয়, একটা দুটো আমি করে দিচ্ছি, একটা দুটো তোরা নিজেরা করবি। মোস্ট স্টেবল কনফার্মার হয়তো ধর বলেছে তোকে 2 মিথাইল বিউটেন, কথার কথা। এবারে তুই প্রথমেই লিখবি 2 মিথাইল বিউটেন, 2 মিথাইল বিউটেনটা লিখে ফেলবি, CH3 CH CH3 CH2 CH3, 2 মিথাইল বিউটেন। এবারে তুই কি করবি না, অ্যাডজাস্টে মাঝখানে দুটো কার্বনকে তুই ধরে নিবি, সিম্পল ব্যাপার। এবারে তুই নিউম্যান করবি, নিউম্যান করবি, সামনের কার্বনটাকে একটা ডট দিয়ে দিবি, পিছনের কার্বনটাকে একটা সার্কেল দিয়ে দিবি। সামনের কার্বনে কি আছে দেখ, একটা হাইড্রোজেন আর দুটো মিথাইল, তুই ওটা লিখে দিলি, সামনের কার্বনটা তুই লিখে দিলি, হাইড্রোজেন আর দুটো মিথাইল, যেখানে খুশি লিখলি, একটা হাইড্রোজেন লিখে দে আর দুটো মিথাইল লিখে দে, যা খুশি, ডান দিক বাঁ দিক যা খুশি। পিছনের কার্বনটায় দুটো হাইড্রোজেন আছে আর একটা মিথাইল আছে, তো তোকে মোস্ট স্টেবল প্রথমে তুই করছিস, তাহলে নিশ্চয়ই তুই স্ট্যাগার্ড ফর্মটাই করবি, ইক্লিপস তো করবি না, স্ট্যাগার্ডটাই করবি। তাহলে মোস্ট স্টেবল মানে কি, তাতে একটা মিথাইল আছে দুটো হাইড্রোজেন আছে। কথার কথা, তুই যদি এখানে মিথাইল রাখিস তাহলে দেখ এই দুটো মিথাইলের মাঝখানে মিথাইল চলে আসবে, নিশ্চয়ই চাইবি না। মিথাইলটাকে তুই এখানে রাখলেও যা হবে, এখানে রাখলেও তাই হবে, তাহলে ওখানে রাখলাম এবং দুটো জায়গায় হাইড্রোজেন দিয়ে দিলাম, তাহলে এটাই হয়ে গেল মোস্ট স্টেবল। কথা বুঝেছিস না বুঝিসনি? লিস্ট স্টেবল, এটা হচ্ছে মোস্ট স্টেবল। এবারে লিস্ট স্টেবল, এরকম ইক্লিপস করতে হবে, তো তুই এরকম 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 হাইড্রোজেন মিথাইল মিথাইল তুই করে দিবি। পিছনের কার্বনটাকে তুই কি করবি না, চেষ্টা করবি যে একটা মিথাইল, একটাই তো মিথাইল আছে, তাকে মিথাইল ঘাড়ে চাপাবার, তাহলেই সব থেকে কম স্টেবল হবে। এখানে মিথাইল দিয়ে দিবি, বাকি দুটোকে তুই হাইড্রোজেন দিয়ে দিবি, এটাই হবে লিস্ট স্টেবল। দেখ কত ইজি ব্যাপার। নিউম্যান আঁকাটা তুই শিখলি, নিউম্যান এঁকে এবারে মোস্ট স্টেবল লিস্ট স্টেবল তোর একটা আইডিয়া তৈরি হবে। তোকে আমি গস কনফার্মেশন সমস্ত বুঝিয়েছি, তোকে ওইসব করতে দেবে না, তোকে প্রশ্ন দেবে এটা যে অনেকগুলো দিয়ে দেবে, দিয়ে বলবে যে এর মধ্যে কোন স্ট্রাকচারটা মোস্ট স্টেবল বলো, কোনটা লিস্ট স্টেবল বলো, এরকম ধরনের জিজ্ঞাসা করবে। করেছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রশ্নে করেছে। কম্পাউন্ডে ভ্যারাইটি আছে, আমি এবারে তোকে দিচ্ছি কম্পাউন্ডে ভ্যারাইটি আছে। এটা বললাম যে 2 মিথাইল বিউটেন, এবারে দিয়েছিল 2,3 ডাইমিথাইল বিউটেন। কিছু না, জাস্ট একটু বুদ্ধি করতে হয়। 2,3 ডাইমিথাইল বিউটেন প্রথমে লিখে নিলি, 2তে এখানে মিথাইল আছে, এবারে তার পাশেরটাতেও আর একটা মিথাইল আছে। এবারে প্রচুর প্রচুর মিথাইল আছে, তো যখন তুই আনস্টেবল করতে যাবি সব মিথাইলগুলোকে মিথাইলের পিছনে রাখবি, আর স্টেবল গুলো করতে যাবি যখন মিথাইলকে যত দূরে পারিস মিথাইল থেকে দূরে রাখবি। আমি আর একটা করে দিচ্ছি, কিছু অসুবিধা নেই, এই কার্বনটাকে ধরে নিবি, ইজি ব্যাপার। দেখ সামনের কার্বনটা করলাম মারলি, পিছনের কার্বনটা এরকম সার্কেল দিয়ে দিবি, সামনের কার্বনটা এটা কি আছে, দুটো মিথাইল একটা হাইড্রোজেন, ফটাকসে লিখে ফেল, দুটো মিথাইল একদম আমি যেরকম বলেছি, এখানে মিথাইল যেখানে খুশি দে, কোনো অসুবিধার কিছু নেই, দুটো মিথাইল একটা হাইড্রোজেন। এবারে তুই কি করবি, এবারে তুই পিছনের কার্বনটা নিশ্চয়ই স্ট্যাগার্ড করবি মোস্ট স্টেবলের ক্ষেত্রে।
মাথা দুটো CH3 দিবি, কারণ এখানে যদি একটা CH3 মারিস তাহলে আনস্টেবল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, মোস্ট স্টেবল এটা যদি হয় তাহলে লিস্ট স্টেবলে প্রত্যেকটা মিথাইলের পিছনেই প্রত্যেকটা মিথাইল মেরে দিবি, ওভারল্যাপ হয়ে যাবে, তাহলে লিস্ট স্টেবল হবে। মানে এরকম করে একদম ইজি ব্যাপার, জানলে খুব ইজি ব্যাপার, ব্যাপারটা টেকনিকটা শিখে গেলে না কোনো ব্যাপারই নয়। আমি তো সেই জন্যই সবসময় একটা কথা বলি যে তুই কোশ্চেনের অ্যান্সার করার চাইতে তুই একটা কাজ কর, তুই থিওরিটা ভালো করে পড়। CH3 আর এটাতে হাইড্রো HH করে দেবো, এটা লিস্ট স্টেবল হয়ে যাবে। এরকম ধরনের কয়েকটা আছে, আমি তোকে এখানে ছাড়ছি আর কি, কারণ সবগুলো তো এরকম প্র্যাকটিস করতে গেলে পড়া হবে না। 3 মিথাইল পেন্টেন নিজের থেকে করবি, চেষ্টা করবি, কোনো ব্যাপার নেই, আমাকে বলবি না হলে, আমি তো আছি। 3 মিথাইল বা 3 এগুলো এসছে, 3 মিথাইল হেপটেন এসছিল কত বছরের আগের বছরে এসছিল, 3 মিথাইল হেপটেনে কয়েকটা অপশন দিয়েছিল, আমি দেখেছি ওই কোশ্চেন পেপার থেকেই উঠিয়েছি। তো এগুলো বললাম। 1,2 ডাইক্লোরোইথেন, ক্লোরিন ফ্লোরিন দিয়েও দিতে পারে, ওই ক্লোরিনকে ক্লোরিনের পিছনে চাপিয়ে দিবি, করে ফেল, অসুবিধা কিছু নেই, এগুলো আমি করিনি আর কি। এরকম 1,2 ডাইফিনাইল প্রোপেন, ফিনাইল ফিনাইল বড় গ্রুপ, ওই ফিনাইলকে ফিনাইলের পিছনে রাখবি আর ফিনাইলকে চাইলে দূরে দূরে রাখবি, এরকম ভাবে করে দিবি। এরকম অনেকগুলো দিয়েছিল। এবারে শোন, এবারে আমি তোকে কি বলছি এবার তুই ভালো করে শোন। সেটা হচ্ছে আমরা এতক্ষণ পর্যন্ত কি দেখেছি, মোস্ট স্টেবল মানে হচ্ছে যেগুলো বাল্কি গ্রুপগুলো সব থেকে দূরে দূরে থাকে, এবং লিস্ট স্টেবল মানে কি ইক্লিপ্স ফর্ম থাকে এবং সিমিলার গ্রুপগুলো চেপে যায়। এবং আমরা এটা বুঝেছি যে অ্যান্টি ফর্মই কিন্তু সব থেকে বেশি স্টেবল হয়, এটা বুঝেছি। এখন আমাদের পরীক্ষায় যদি এই প্রশ্নটা দেয় তাহলে কি হবে সেটা একটু চিন্তার বিষয়। কি দেয়া রয়েছে না, দ্য মোস্ট স্টেবল কনফার্মার অফ দ্য ফলোইং স্ট্রাকচার। এই যে স্ট্রাকচারটা, এটাতে কিন্তু আমি বলেই দিচ্ছি গস ফর্মটা অ্যান্টি ফর্মে চাই। নর্মালি কি হয়, আমাদের অর্ডারটা কি রকম, অ্যান্টি, ফুললি ইক্লিপসড আর পার্শিয়ালি ইক্লিপসড, হ্যাঁ ঠিক আছে, ফুললি ইক্লিপসড। কিন্তু এই গস কখনো কখনো অ্যান্টির উপরে চলে যায়, অ্যান্টিটা নিচে নেমে আসে। বলি কেন? আরে আমি কি করে বুঝবো? সেটা আমি বুঝবো কি করে? এটা ছাড়া যদি অন্য কম্পাউন্ড দেয় আমি যা খুশি বললে হবে না, এরকম আমি ডেফিনেটলি বলবো না। নিশ্চয়ই কিছু নিয়ম আছে, নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে যার জন্য গস বেশি স্টেবল হয়ে যাচ্ছে। আমরা একটা কম্পাউন্ড এক্সাম্পল নিয়েছি, এই এক্সাম্পলটায় আমরা দেখতে চাই যে অ্যান্টিটা কিরকম আর গসটা কিরকম। তো অ্যান্টি গস পাশাপাশি লেখা রয়েছে, তুই যদি লিখিস তাহলে এরকমই আসবে। বুঝতেই পারছিস যে অ্যান্টিতে ওয়েজ গ্রুপগুলো আমরা অপোজিট দিকে রেখেছি, ওয়েজ গ্রুপগুলো। গস মানে হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে এই গস। এখন এই ওয়েজ গ্রুপ থাকলে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হয় সেটা হচ্ছে যে ওয়েজগুলো নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ড করে যদি কাছাকাছি থাকে, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। ব্যাপারটা বলছি, ব্যাপারটা হচ্ছে যে এই যে হাইড্রোজেনের সাথে এই অক্সিজেনের কিন্তু ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ড। কিন্তু এই হাইড্রোজেন আর এই OH অনেক দূরে আছে বলে এখানে কিন্তু কোনো এরকম হাইড্রোজেন বন্ড হওয়ার কোনো চান্স নেই। ওটা কিন্তু কাছাকাছি, সামনের কার্বনের OH পিছনের কার্বনের OH কাছাকাছি চলে আসছে। তো ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড করা একটা ভীষণ স্টেবিলিটির একটা ব্যাপার থেকে যায়। তো যেহেতু স্টেবিলিটির ব্যাপার থেকে যায়, তাই এক্ষেত্রে কিন্তু গস ফর মোর স্টেবল, গস মোর স্টেবল দেন কি, এগুলো কিন্তু এগুলোই পরীক্ষায় দেয়, এইগুলোকেই টানতে টানতে পরীক্ষায় দিয়ে দেবে যে এখানে এই পার্টিকুলার। নর্মালি কি হয় আমি সে কথা বললাম,
আমি বলবো, আমি এমন কিছু করব না যে তুই পরীক্ষা হলে একটা আমি তোকে পড়াবো তুই অন্য পাবি, তুই পাবি ওর মধ্যে পাবি। আমি তোকে সব জিনিসটাই আমি তোকে বলবো, পুরো এর সম্পর্কে যা কিছু হতে পারে সব বলে দেবো, কোনো চাপের ব্যাপারই নেই। তুই পড়ে যাবি, পরীক্ষায় লিখবি, ব্যাস, সিম্পল ব্যাপার। তো ওএইচ গ্রুপ যদি এরকম থাকে তাহলে হাইড্রোজেন বন্ড করতে পারছি, এবং সেক্ষেত্রে কিন্তু গস ফর্মটা অ্যান্টি ফর্মের চাইতে বেশি স্টেবল। বাকি ফর্মগুলো কিন্তু অ্যাজ ইউজুয়াল যেরকম স্টেবিলিটি সেরকম, গস আর অ্যান্টিটা উল্টে যাবে, কারণ 60 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকলে সেখানে কিন্তু ওই ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড হয়। এখন প্রশ্ন হচ্ছে যে এরকম আর কোথায় কোথায় এরকম হতে পারে, আর কোথায় কোথায় এই সমস্ত ব্যাপারটা হতে পারে। আমি তোকে বলছি যে সাধারণত তো অ্যান্টি বেশি স্টেবল হয়, গস কম স্টেবল হয়, তো হাইড্রোজেন বন্ডের জন্য এটা হয়। তো আমাদের এখন জানতে হবে যে কোথায় কোথায় এই হাইড্রোজেন বন্ডের কেসটা হতে পারে। তোকে আমি দেখাচ্ছি যে কম্পাউন্ড গুলো ঠিক এরকম টাইপের দেখতে হবে, মানে অ্যাডজাসেন্ট একটাতে ওএইচ গ্রুপ থাকতে হবে, আর পাশেরটাতে আমি একটা এক্স বলে মেনশন করেছি, এবং এই এক্সটা সেটা ওএইচ হতে পারে, বা সিএইচও হতে পারে, বা সিওআর হতে পারে, বা ফ্লুরিন যেটা তুই বললি হতে পারে, বা এস্টার গ্রুপ হতে পারে। এই কটা ম্যাক্সিমাম পসিবিলিটি। এইগুলো যদি এক্স এর জায়গা থাকে আর একটা জায়গায় যদি ওএইচ থাকে, ওএইচটা কিন্তু ফিক্সড, ওএইচ থাকে, আর ওই জায়গায় যদি এক্স এর মতো গ্রুপ অন্য কোনো কিছু থাকে, যেগুলো অপশানে ওখানে দেওয়া রয়েছে তার মধ্যে যে কেউ থাকে, তাহলে কিন্তু এই সমস্ত কেসে কি হবে না, এই সমস্ত কেসে এই যে লিখে দিয়েছি গস তার স্টেবিলিটি, দিস ইজ স্টেবিলিটি গ্রেটার দ্যান অ্যান্টি। ও আচ্ছা, এটা এ স্টার হয়ে গেছে দুটো, তাহলে এ স্টার হয়ে না, এটা 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 বাদ দিলাম, এটা বাদ দিলাম, একই পড়ে গেছে, ঠিক আছে। এস্টার গ্রুপ, এলডিআর গ্রুপ, কিটোনে তো কোনো হাইড্রোজেন নেই, কিটোন করবে না। হ্যাঁ, কিটোনও করতে পারে, এটা কিটোনই লিখতে গেছিলাম, সরি, কিটোনও করতে পারে, কারণ ওএইচ গ্রুপের হাইড্রোজেনের সাথে কিটোনের সিও, এটা কিটোন করে দিই, ঠিক আছে, পিডিএফে চলে যাবে, অসুবিধা কিছু। তো কিটোন করে দিলাম। হ্যাঁ, এটাই হচ্ছে ম্যাক্সিমাম পসিবিলিটি, যে যখন গস অ্যান্টির চাইতে বেশি স্টেবল হবে, আর বাকি সব জায়গায় অ্যান্টি বেশি স্টেবল। তাহলে স্টেবিলিটি বা মোস্ট স্টেবল কনফর্মার রিলেটেড যদি প্রশ্ন দেয়, তাহলে সেক্ষেত্রে তোর কোনো এরকম ধরনের কোনো প্রবলেম হওয়ার কোনো ব্যাপার নেই, সেটা আমি তোকে বললাম। তাহলে বুঝতে পেরেছিস? তোরা বুঝেছিস? আমার সামনে যারা আছে তারা বলছে বুঝেছিস, তোরা? কোনো সাড়া নেই। অনলাইনে পড়াই, কাকে পড়াই আমি কিছু বুঝতেই পারি না। আচ্ছা, লিখছে চ্যাট বক্সে, হ্যাঁ সৌম্যদীপ লিখেছে, হ্যাঁ বুঝেছে, আচ্ছা ঠিক আছে, ওকে, একজন বললেই হবে বুঝেছে। না বুঝতে পারলে বলবি, অ্যাটলিস্ট বুঝলে হ্যাঁ না বললেও চলবে, কিন্তু না বুঝতে পারলে অবশ্যই বলবি, ঠিক আছে? যারা সামনে আছে তো ডাইরেক্টলি জিজ্ঞাসা করতে পারছি, কিন্তু তোরা তো সামনে নেই, তোকে অপশান দিয়েছিলাম, কিন্তু অপশান তোরা বাড়ি থেকেই অপশানটা চুজ করেছিস। ন্যাচারালি আমাদের যে টেকনিক, তোদের জন্য আমাকে একটা টিভি কিনতে হয়েছে, যেটা একটা 65 ইঞ্চের একটা টিভি কিনতে হয়েছে, যাতে করে দুজনকে একসাথে পড়াতে পারি, তার জন্য আমাকে এটা কিনতে হয়েছে। কারণ আমার ওখানে একটা টিভি আছে, এরকম 65 ইঞ্চের একটা টিভি আছে ওইখানটা হলেতে। এটা কেউ টিভি দেখে না, এটা তো পড়ানোই হয়। ওই বাড়িতেও ছিল, দেখেছিস নিশ্চয়ই একটা টিভি, সেটা এটা নয়, এটা কিনতে হয়েছে, কি বলবো আর। এবারে চল আরো একটা জিনিস তোকে বোঝায়। এইমস এর কোশ্চেন 2014-15 লাগাতার এর উপরে কোশ্চেন দিয়েছে। গস এফেক্ট বলে একটা পার্টিকুলার জিনিসের উপরে কোশ্চেন দিয়েছে। আমি তোকে এখনো পর্যন্ত কি বলেছি? বলেছি যে অ্যান্টি সব থেকে বেশি স্টেবল হবে। আর কি বলেছি?
না, যদি হাইড্রোজেন বন্ড করে কিছু কিছু গ্রুপ থাকলে তাহলে গসটা বেশি স্টেবল হবে। কিন্তু আমার এখনো কথা বলা কমপ্লিট হয়নি। আমরা এবারে নিয়ে এসেছি আর একটা, সেটাকে বলে কি গস এফেক্ট। কি আগে শোন। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে যদি কোনো কম্পাউন্ডে কোনো বড় গ্রুপ লোন পেয়ারের রেসপেক্টে যদি গস পজিশনে থাকে, গস পজিশন মানে কি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, লোন পেয়ারের রেসপেক্টে 60 ডিগ্রি অ্যাঙ্গেল, আমি এক্সাম্পল দেবো, লোন পেয়ারের রেসপেক্টে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তাহলে কিন্তু সেটাকে বলে গস এফেক্ট। সেই এফেক্টটাকে বলে গস এফেক্ট, এবং সেটা খুব বেশি স্টেবল হয়। সেক্ষেত্রেও গসটা বেশি স্টেবল হবে যদি বড় গ্রুপটা লোন পেয়ারের রেসপেক্টে কি হয় না 60 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। কারণ লোন পেয়ারটা কি হয় না একটা পার্টিকুলার একটা সেন্ট্রাল অ্যাটমের অ্যাট্রাকশনে থাকে। তো লোন পেয়ারের কাছে যদি বড় গ্রুপ থাকে তাহলে রিপালশনটা বেশি হয় না। ধর এইখানে একটা ধর নাইট্রোজেন আছে, তার মাথায় এইখানে একটা লোন পেয়ার আছে, আর এইখানে একটা বড় গ্রুপ আছে, ধর এরকম একটা বড় গ্রুপ আছে, এর মধ্যে রিপালশনটা খুব একটা বেশি হবে না। কেন হবে না? না, আসলে লোন পেয়ার এ নাইট্রোজেনই বেশি নিজের দিকে টেনে নেবে। তাহলে লোন পেয়ারের এফেক্টটা কিন্তু এই পাশের গ্রুপের ওপরে বেশি পড়বে না। কিন্তু এই বড় গ্রুপটাকে যদি অন্য জায়গায় কোথাও দেয়া যায় তাহলে কিন্তু স্টেবিলিটিটা ডিক্রিজ করবে। সেই জন্য বড় গ্রুপটা চাইবে লোন পেয়ারের আশেপাশে থাকতে, কারণ লোন পেয়ারটা টেনে নেবে সেন্ট্রাল অ্যাটম, তাহলে কি হবে বাল্কি গ্রুপের ওপরে তার চাপটা পড়বে। এটাই হচ্ছে মজাদার ব্যাপার। তো আমি তোকে দেখাচ্ছি একটা কম্পাউন্ড যেটা খুব পরিষ্কার দেয় পরীক্ষায়, সেটা হচ্ছে এইটা ইথাইল অ্যামিন। এই ইথাইল অ্যামিনে ভালো করে তুই দেখ যে নাইট্রোজেনের উপর লোন পেয়ার রয়েছে, এবং নাইট্রোজেনের সাথে যদি আমি নিউম্যান প্রজেকশনে আঁকি তাহলে নাইট্রোজেনটা এঁকেছি আর দুটো হাইড্রোজেন দিয়েছি, আর এখানে লোন পেয়ার দেওয়া রয়েছে। এবারে আরেকটা কার্বন মানে এই কার্বনটা, নাইট্রোজেনের সামনে কার্বন ধরেছে তাহলে পিছনে কার্বন, রিলেটিভ ব্যাপার। এই কার্বনে দুটো হাইড্রোজেন আছে, এই একটা হাইড্রোজেন এই একটা হাইড্রোজেন আছে, আর একটা মিথাইল আছে। মিথাইলটাকে আমরা কি করেছি না এই লোন পেয়ারের কাছাকাছি এই 60 ডিগ্রি অ্যাঙ্গেলে বসিয়ে দিয়েছি। এটাই হবে মোস্ট স্টেবল কনফার্মার। লোন পেয়ারকে বাল্কি গ্রুপের কাছাকাছি বসাতে হবে, তাহলে এটাকে বলে গস এফেক্ট। এটা হাইড্রোজেন বন্ডও করছে না, কিন্তু তবুও এটা বেশি স্টেবল। গস এফেক্ট সবসময় মনে রাখবি যে বাল্কি সাবস্টিটিউয়েন্ট অকুপাইজ গস পজিশন উইথ রেসপেক্ট টু কি লোন পেয়ারের রেসপেক্টে গস পজিশনে থাকা। আমি তোকে আরো দেখাচ্ছি, পরীক্ষায় এসছে যেগুলো দেখাচ্ছি আমি তোকে, এরকম কিছু ব্যাপার নয়। ধর এটা তোকে দিয়েছি, তো একে তুই করতে হবে এর মোস্ট স্টেবল কনফার্মারটা তোকে আঁকতে হবে, এটার মোস্ট স্টেবল কনফার্মার। তাহলে দেখ, অক্সিজেনটাকে তুই একটা অ্যাটম ধরবি, তাতে দুটো লোন পেয়ার মারবি, আর একটা মিথাইল থাকবে, আর এই কার্বনটাকে আর একটা অ্যাটম ধরবি, তাতে দুটো হাইড্রোজেন দিবি, মিথাইল দিবি। দেখতে কেমন হবে আমি তোকে দেখাচ্ছি, এরকম দেখতে হবে। এই মিথাইলটাকে কি করবি পিছনের কার্বনের এই লোন পেয়ার দুটোর মাঝখানে বসিয়ে দিবি। যদি তুই এই জায়গাটায় বসাতিস তাহলে তো একটা লোন পেয়ারের পেরিফেরিতে পড়তো, বা এই জায়গাটায় বসালে একটা লোন পেয়ারের পেরিফেরিতে পড়তো। কিন্তু এই দুটো লোন পেয়ারের মাঝখানে মিথাইলটা দেওয়া মানে কি দুটো লোন পেয়ারের গস এফেক্টটাই ওর উপর পড়ছে, তো ওটা সব থেকে বেশি স্টেবল হবে, মোস্ট স্টেবল হবে। ক্লিয়ার ব্যাপারটা? পড়েছে এটা মোস্ট স্টেবল কনফার্মার, এটা পড়েছে। অনেক রকমের অপশন দেয়, আমি তোকে দেখাচ্ছি, একটা নিজে করার চেষ্টা কর। এইটা দেখ, আলফা বিটা মানে এইটা একটা আর এটা 2 নম্বর কার্বন, লোন পেয়ার আছে, তো কিরকমটা হবে দেখ।
নিজে করে। যদি করিস, দেখ এটা যদি হয় ঠিক আছে, একটা মিথাইল তার লোন পেয়ারটার গায়েতেই কিন্তু মিথাইল আছে। তো এরকম ভাবে তুই করতে পারবি, আশা করছি করতে পারবি, কোনো অসুবিধার কিছু হবে না। মোস্ট স্টেবল কনফার্মার এরকম ভাবে বের করতে পারবি, হলে ভালো, নালে পড়ে দেখে নে। এটা হচ্ছে মোস্ট স্টেবল কনফার্মার। এগুলো তো লিস্ট স্টেবল দেয় না, মোস্ট স্টেবল কনফার্মার এটা দেয়। আরো কয়েকটা দেখেছিলাম বিভিন্ন ওই এর পরীক্ষায়, বিটস্যাটের পরীক্ষা দিয়েছে এরকম, আরো বিভিন্ন রকমের স্টেট জয়েন্টের পরীক্ষাতে এগুলো দেয়। বেশিরভাগ স্টুডেন্টই ভুলভাল করে আসে, এগুলো বেশিরভাগ জায়গাতেই ভালোভাবে ডিসকাস করা নেই, বইতে দেয়া নেই। তো যাকে আমি তোকে আরো একটা কম্পাউন্ড দেখাই। এখানে ইথাইল গ্রুপ আছে, নাইট্রোজেনের সাথে দুটো ইথাইল গ্রুপ আছে। তো অবভিয়াসলি তুই যদি করিস তাহলে ইথাইল গ্রুপ, এই ইথাইল গ্রুপ, দুটো ইথাইল গ্রুপ আর একটা লোন পেয়ার রয়েছে, তাহলে পিছনের কার্বনের মিথাইলটাই এর গায়ে গায়ে দিয়ে দিবি, মিথাইল দিয়ে দিবি, এটাই মোস্ট স্টেবল কনফার্মার হবে। আচ্ছা, এখানে এইটা একবার দিয়েছিলে, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট কি না, এইখানে দেখ নাইট্রোজেনের সাথে একটা ইথাইল একটা মিথাইল লোন পেয়ার। এবারে পিছনের যে কার্বনটা রয়েছে, মানে এই কার্বনটা, তাতে তো দুটো মিথাইল আছে, দুটো মিথাইল আছে। তাহলে এই মিথাইল গুলোকে আমরা লোন পেয়ারের পেরিফেরিতে, তাহলে এইখানটা দেবো না, ওখানে তাহলে লোন পেয়ার থেকে দুটো চলে যাচ্ছে, অ্যান্টি হয়ে যাচ্ছে, লোন পেয়ারের অপোজিট দিকে হয়ে যাচ্ছে, ওখানে দেবো না। তাহলে এইখানে একটা মিথাইল দেবো, এইখানে একটা মিথাইল, সিম্পল ব্যাপার। পসিবিলিটি অনেক কিছু হতে পারে, এখানে দিতে পারি, ওখানে দিতে পারি, এই করতে পারি, ওই করতে পারি, কিন্তু যেটা মোস্ট স্টেবল হবে সেটাই তোকে আইডেন্টিফাই করতে হবে। আমি করে দিয়েছি, এখানে কিছু কিছু করে দিয়েছি, তুই দেখ এগুলো করেছে বলি। এইখানটাতেও দেখ, এইখানে একটা ইথাইল রয়েছে, এখানে একটা মিথাইল রয়েছে আর লোন পেয়ার রয়েছে, আর সেকেন্ড কার্বনেতেও কিন্তু একটা ইথাইল রয়েছে, মিথাইল রয়েছে, দুটো হাইড্রোজেন হবে না, এখানে একটা হাইড্রোজেন। হ্যাঁ, কিন্তু দেখতে হবে যে ইথাইল গুলো যেন অপোজিট দিকে থাকে। হ্যাঁ, ইথাইল গুলো, ওটা তো দেখতে হবে তোকে, বড় গ্রুপ গুলো আবার গায়ে গায়ে তুই দিয়ে দিলে তো আবার মুশকিল ব্যাপার। ওইটা অনেকে ভুল করে ফেলে যে ইথাইল গ্রুপ গুলো অপোজিট দিকে আছে, মিথাইল গ্রুপ গুলো দেখ অপোজিট দিকে আছে, সেইভাবে অ্যারেঞ্জ করতে হয়। তো যদি আইডিয়াটা থাকে যে কিভাবে এই জিনিসটা করতে হয়, গস এফেক্টটা কি, অটোমেটিক্যালি কম্পাউন্ডের ভ্যারিয়েশন করলেও কিন্তু তুই করে ফেলতে পারবি। না হলে অনেকে তো জানেই না যে নাইট্রোজেন দিয়েই নিউম্যান আঁকা যায়, অনেকে তো এইটা এই কার্বন গুলোকে ধরে নিউম্যান আঁকতে যাবে, এটাকে 1 নম্বর কার্বন, এটাকে 2 নম্বর কার্বন, সব গন্ডগোল হয়ে যাবে, কিছু বুঝতে পার। নাইট্রোজেনের লোন পেয়ারটা না এলে এখানে গস এফেক্ট আসবেই না, বিষয়টা পুরো দাঁড়াবেই না। তো আমি তোকে এই সম্পর্কে অনেক কিছু বললাম। কনফার্মেশন আইসোমার লাগাতার কোশ্চেন দিচ্ছে, 4 মার্কস এখান থেকে তুই পেতে পারিস এই জায়গাটা থেকে, কারণ আমি এই জায়গাটা। এইবারে শোন, এটা সিলেবাসে ঢুকেছে, লাস্ট ইয়ারের সিলেবাসে নতুন করে ঢুকেছে, এবছরে তো সিলেবাস দেয়নি, তো লাস্ট ইয়ারের সিলেবাসে সাইক্লিক কনফার্মার। দেখ, আমরা অনেক ওপেন চেন আঁকতে আমাদের সুবিধা, যে আমি এরকম ধরনের CH3 আছে, CH3 আছে, এরকম গোল্লা দিলাম, এরকম পাকালাম, এখানে এখানে বন্ড বানলাম, এখন বুঝে গেছিস। কিন্তু তুই আমাকে বল যে যদি
এরকম ধরনের একটা রিং দিয়ে দেয়, দিয়ে বলে যে ওর কি কনফর্মার বেশি স্টেবল কম স্টেবল, একে তুই কি করবি? কারণ রিং থাকলে তো তুই ঘোরাতেও পারবি না, জিনিসটাকে তো ঘোরাতে পারবি না। এমনি যেরকম সিগমা বন্ড বরাবর রোটেট করা যায়, কিন্তু এখানে রিংটাতে তো তুই রোটেটও করাতে পারবি না। তো আগে তোকে জানতে হবে যে কিভাবে এর নিউম্যান আঁকা যেতে পারে, নিউম্যান তুই কিভাবে আঁকতে পারিস। আমি তোকে দেখাচ্ছি, দেখ যে নিউম্যান কিভাবে আঁকতে হবে। কারণ সাইক্লোহেক্সেন আমি তোকে দেখাবো এক্ষুনি, সাইক্লোহেক্সেনটা খুব পরীক্ষায় পড়ে। চেয়ার ফর্ম দেখবি, কোশ্চেনের পর কোশ্চেনে রয়েছে চেয়ার ফর্ম, বেশি স্টেবল, অ্যাক্সিয়াল বন্ড, ইকুইটোরিয়াল বন্ড, এরকম নানান রকমের সমস্ত প্রচুর জিনিসপত্র রয়েছে। কিন্তু ছোট থেকে জিনিসটা বুঝতে হবে যে কি করে বড় জিনিসটা আঁকা হয়েছে, ওটা চট করে বুঝতে হবে না, ছোট থেকে তোকে আগে বুঝতে হবে। আমি সেই জন্য ছোট দিয়ে তোকে আমি বোঝাচ্ছি, দেখ কিভাবে নিউম্যান প্রজেকশন আঁকতে হয়। এটা একটা থিওরিটিক্যালি অনেক কিছু বলা আছে, কিন্তু আমি একটা শর্টকাট টেকনিক তোকে আমি বলছি কিভাবে তুই ব্যাপারটাকে ম্যানেজ করবি। কারণ এই ম্যানেজের ব্যাপারটা কিন্তু একটু ইন্টারেস্টিং। তুই কি করবি না, দুটো অ্যাটমের কমন অ্যাটম বের করবি, যে দুটো অ্যাটম একটা অ্যাটমের সাথেই জুড়ে রয়েছে, সেটাকে বলবি আলফা বা বিটা, যা খুশি বলতে পারিস। তোর কাছে চেঞ্জও হতে পারে, তুই হয়তো এটাকে 1 এটাকে 2 ধরলি, তাহলে এটা তোর হবে আলফা। যদি তিনটে কার্বন থাকে তাহলে দুটো কে যদি তুই ধরিস অ্যাটম, তাহলে থার্ড অ্যাটমটা হবে কি তোর কমন অ্যাটম, দুজনেই ওর সাথে জয়েন হয়ে রয়েছে সেই অ্যাটম। এইবার তোকে কি করতে হবে না, নর্মালি আমরা এই যে 1 নম্বর কার্বন অ্যাটম যেটা, তাকে তুই কি করবি না, সামনেরটা ডট দিয়ে, আমরা তো কিভাবে দেখছিলাম, এরকম ভাবে দেখছিলাম, তো এখনো ওইভাবেই দেখ। তো 1 নম্বর কার্বন অ্যাটম, তার সাথে আমরা যেগুলো দেখতে পাচ্ছি না, এর সাথে দুটো হাইড্রোজেন আছে, এর সাথেও কিন্তু দুটো হাইড্রোজেন আছে, কিন্তু 1 নম্বর আর 2 নম্বর কার্বনটা আর একটা অ্যাটম দিয়ে জয়েন করা রয়েছে, একসাথে জোড়া আছে, এটাই নতুন। বাকি 1 নম্বর কার্বনে দুটো হাইড্রোজেন আছে, 2 নম্বর কার্বনে দুটো হাইড্রোজেন আছে। এবার সেটা কিভাবে দেখাবো, তুই ভালো করে দেখ যে এই সামনের কার্বনটা 1 নম্বর কার্বন, আর পিছনের কার্বনটা এটা আলফা দিয়ে জয়েন করা রয়েছে। দেখ জয়েন্টটা আমরা দেখাচ্ছি, আলফা দিয়ে এই 1 নম্বর কার্বন অ্যাটমের সাথে 2 নম্বর কার্বন অ্যাটমটা জয়েন করা আছে। 1 নম্বরে কি আছে, দুটো হাইড্রোজেন আছে বাকি, 2 নম্বরে কি আছে, সেটাও দুটো হাইড্রোজেন আছে, হয়ে গেল। সাইক্লিক ফর্মটা এটা হচ্ছে মোস্ট আনস্টেবল, এটা হচ্ছে 0 ডিগ্রি অ্যাঙ্গেল রয়েছে, এটা হচ্ছে মোস্ট আনস্টেবল যেটা এঁকেছি, সব দেখাচ্ছি তোকে, অন্যটাও হতে পারে, এটা কিন্তু আলাদা একটু অন্যরকম আর কি, আমি তোকে দেখাচ্ছি। তো নর্মালি সাইক্লোপ্রোপেন যদি তুই আঁকতে যাস তাহলে এইভাবে তোকে আঁকতে হবে, কিন্তু সাইক্লোপ্রোপেন কোনোদিনই পরীক্ষায় দেয় না, তোকে দেয় সবসময়, দেখবি যত প্রশ্ন দেয় সব সাইক্লোহেক্সেন দিয়ে, এবং যেটা কিনা বুঝতে গেলে একটু তোর সময় লাগবে। কারণ সাইক্লোহেক্সেন যতবারই তুই বইতে পড়তে যাবি দেখবি তোর মাথায় ঢুকবে না, তার কারণ হচ্ছে যে ওখানে 6টা অ্যাটম আছে, সাইক্লোপ্রোপেনে যেখানে 3টে অ্যাটম ছিল, ওখানে 6টা অ্যাটম আছে। তো তোকে তোর ধরার ব্যাপারটা এখানে, অ্যাজাম্পশনের ব্যাপারটা নিউম্যানেতে একটু অদ্ভুত টাইপ। কিরকম আমি তোকে বলছি, প্রথমে তুই 6টা অ্যাটম, এটা সাইক্লোহেক্সেন, তোকে কি ভাবতে হবে, তোকে ভাবতে হবে যে
এই দুটো অ্যাটমের কমন হচ্ছে এই অ্যাটমটা, আর এই দুটো অ্যাটমের কমন হচ্ছে এই অ্যাটম। এরকম ভাবে দুটো করে অ্যাটম নিয়ে তার কমন তোকে দেখাতে হবে। এখানে যেরকম আমি দেখাচ্ছি, এইটা হচ্ছে উপরের অ্যাটমটা, যেটা এটা উপরেরটা, আর এটা নিচেরটা, এই দুটো হচ্ছে কমন অ্যাটম। তাদের কিছু নাম দিতে পারিস তুই, সব থেকে ভালো। এটা হয়তো 1 1 ড্যাস্ট, 2 2 ড্যাস্ট। 1 1 ড্যাস্টের কমন হচ্ছে আলফা, আর 2 2 ড্যাস্টের কমন হচ্ছে কি, বিটা। এরকম ভাবে আমি প্রথমে আইডেন্টিফাই করে নিলাম। নিউম্যানে তো আঁকবো, তার আগে কিন্তু আমাকে বুঝতে হবে কিভাবে আঁকছি। বইতে তো ফাটাকসে এঁকে দিয়েছে, কিন্তু তাতে কোনো কাজের কাজ হবে না। না বুঝতে পারলে জিনিসটা কোনোদিনই তুই পারবি না। বেসিক্স নিয়ে প্রশ্ন করে কম্পিটিটিভ এক্সামে, তুই না বুঝে মুখস্থ করলে এটাকে এইভাবে লিখতে হয়, দেখবি যে বেশি দিন তুই টিকতে পারবি না। তো যে কোনো 1 নম্বর অ্যাটম তাকে আমরা ডট দিচ্ছি, মানে আমরা এইভাবে দেখছি আর এইভাবে দেখছি। তাহলে একটা 1 আর 2, 1-এর পিছনে 2, আর একটা কি 1 ড্যাস্টের পিছনে 2 ড্যাস্ট। তাহলে দুটো আমার কাছে আলাদা আলাদা নিউম্যান হবে, সেটা আবার জয়েন করা থাকবে। দুটো আলাদা আলাদা নিউম্যান হবে, সেটা আলফা বিটা দিয়ে জয়েন করা থাকবে। খুব ইন্টারেস্টিং, আমি তোকে স্টেপ ওয়াইজ দেখাচ্ছি। দুটো আলাদা আলাদা নিউম্যান হবে, হয়ে জয়েন করা থাকবে। কিরকম ব্যাপারটা ভালো করে দেখ। সেটা হচ্ছে, এই ছিল তোর অরিজিনালটা। এবারে প্রথমে দেখ যে আমার এই যে 1 নম্বর কার্বনটা, এই যে 1 নম্বর কার্বনটা, তাতে কি আছে, দুটো হাইড্রোজেন আছে, আর একটা 2 নম্বর কার্বন রয়েছে, আর একটা 1 নম্বর কার্বনের সাথে আলফা ভায়া জোড়া রয়েছে। তাহলে 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বনটা পিছনে সার্কেলটা দিয়ে দিলাম, বড় সার্কেলটা দিলাম এটা। আচ্ছা, 1 নম্বর কার্বনে কি আছে, দুটো হাইড্রোজেন আছে, দুটো হাইড্রোজেন আছে। 1 নম্বর কার্বনের সাথে জুড়ে, এখানে কার সাথে জুড়েছে, আলফা। এই যে জুড়লাম আলফা, ঠিক আছে, আলফা জোড়া হয়েছে। আলফা জুড়ে 1 ড্যাস্ট কার্বনে চলে যা, এই 1 ড্যাস্ট এই কার্বনে চলে এলি। 1 ড্যাস্ট কার্বনের পিছনে কি আছে, 2 ড্যাস্ট। তাহলে 1 ড্যাস্ট কার্বন, তার পিছনে হচ্ছে 2 ড্যাস্ট। তাতে কি আছে, এখানেও কি আছে, দুটো হাইড্রোজেন আছে। একদম এক্স্যাক্টলি সেম ওয়েতে এরকম হাইড্রোজেন দিয়েছি, আর এটাকে দিয়েছি এই হাইড্রোজেনটা। তাহলে শুধু 2 আর 2 ড্যাস্টের গুলো লেখা হয়নি, 1 1 ড্যাস্টের এই হাফ পোর্শন লেখা হয়েছে। শুধু 2 2 ড্যাস্টের কার্বন গুলো আছে এখানে, কিন্তু তাদের মধ্যে লিঙ্কিং কিছু নেই। 2 2 ড্যাস্ট আবার জুড়ে রয়েছে বিটা দিয়ে, তাহলে 2 2 ড্যাস্টকে আমরা বিটা দিয়ে জুড়ে দেবো। এই দেখ 2 2 ড্যাস্টকে এই যে বিটা দিয়ে জোড়া হয়ে গেল। এবার 2 তে কি আছে, 2 তে এইচ আছে, দুটো এইচ আছে, এই একটা করে এইচ পড়েনি। এই যে একটা এইচ 2 তে, আর এই একটা এইচ, আর এখানেও এই একটা এইচ, এই একটা এইচ, আর এটা এই বিটা পজিশনে জোড়া রয়েছে। এবার তুই দেখ, বুঝতে পেরেছিস, দুটোকে নিউম্যান আলাদা আলাদা করে করা হয়েছে। যে জাংশন পয়েন্ট, সেই জাংশন পয়েন্টকে আইডেন্টিফাই করে তাকে এরকম করে জুড়ে দেওয়া হয়েছে। সাইক্লিক স্ট্রাকচারের নিউম্যান কিন্তু এইভাবে, তুই একেবারে রোটেট করিয়ে কি করবি না করবি সে তো পরের ব্যাপার, সে তো বোঝা তো আরো অনেক বড় ব্যাপার। কি কোশ্চেন দেয় আমি সবই বলবো তোকে, কিন্তু ঘটনাটা হচ্ছে সাইক্লোহেক্সেনকে কিভাবে তুই লিখবি নিউম্যানে, সেটা হচ্ছে এরকম টাইপের ব্যাপার। হ্যালো, এইবারে শোন, এই যে তুই জিনিসটা যেটা আঁকলি না, তার সেখানে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আমি তোকে বলছি।
সেটা তুই শোন, সেটা দরকার লাগে, লিটারেচার বেস কোশ্চেন দেয় সঙ্গে সঙ্গে। আচ্ছা, এই যে ফর্মটা, এটা না চেয়ার, একে বলে চেয়ার ফর্ম। এই 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 এরকম আছে তো, এটাকে এইখান থেকে যদি তুই দেখিস তাহলে এই এরকম এসে এরকম ভাবে এটা চেয়ার ফর্মের মতো দেখতে লাগছে, এটা এরকম ধরনের চেয়ারের মতো দেখতে লাগছে, হুইল চেয়ার যেরকম হয় না সেরকম টাইপের দেখতে লাগছে। যদি ভালো করে ইমাজিন করিস, ওকে ওইভাবেই বলেছে আর কি, চেয়ার ফর্ম। এই মাথাটা তুই বলবি পাহাড় ফর্ম বলবো, আমি বেশ করবো, এগুলো যা বলেছে আমি কি করবো, আমি তো তৈরি করিনি এগুলো, ওরা বলেছে, সেই জন্য আমি সেগুলো বলছি, আমি যা পড়ে শিখেছি আমি সেগুলোই বলছি। তো চেয়ার ফর্ম এটা মোস্ট স্টেবল। কেন আমি সেটা তোকে বলবো, নিশ্চয়ই বলবো। এই ফর্মটা মোস্ট স্টেবল কারণ এইখানে এই যে হাইড্রোজেনটা রয়েছে তার এই বন্ডটা উল্টো দিক দিয়ে বেরিয়েছে, বা এই হাইড্রোজেনটা যে রয়েছে তার বন্ডটা এখানে উল্টো দিক দিয়ে বেরিয়েছে, মানে অ্যান্টি টাইপের বড় পার্টটা উল্টো দিক দিয়ে বেরিয়েছে। এই যে হাইড্রোজেনটা যেটা, এগুলোকে বলে ইকুইটোরিয়াল। আমি তোকে বলবো, এইটা সোজাগুলো হচ্ছে অ্যাক্সিয়াল আর এইগুলো হচ্ছে ইকুইটোরিয়াল, এক্ষুনি বলছি আমি, তাহলে বুঝতে পেরে যাবে। ইচ cyclohexane has two hydrogen, one hydrogen is vertical direction, এই যে এইগুলো vertical direction, and one is slanted direction, এই যে এরকম বাঁকা রয়েছে, slanted direction। এই স্ল্যান্টেড গুলোকে বলে ইকুয়েটোরিয়াল, হ্যাঁ। এই যে ভার্টিক্যাল গুলোকে বলে অ্যাক্সিয়াল বন্ড, আর এই স্ল্যান্টেড গুলোকে বলে ইকুয়েটোরিয়াল বন্ড। সাইক্লোহেক্সেনের স্ল্যান্টেড গুলো হচ্ছে কি ইকুয়েটোরিয়াল বন্ড, আর এরকম ধরনের উপর নিচে আছে এরকম ধরনের, এগুলো হচ্ছে কি অ্যাক্সিয়াল বন্ড। এই অ্যাক্সিয়াল বন্ড এখানে হাইড্রোজেন দিতে ভুলে গেছি, ওইটাই এখানে কপি পেস্ট করেছি, তো ওই একই জিনিস চলে এসেছে। দেখ, তো উপরে নিচে যেগুলো রয়েছে, আর এই বাঁকানো বাঁকানো এরকম করে রয়েছে, স্ল্যান্টেড গুলো ইকুইটোরিয়াল। এইবার দেখ, এটা এটা আমি কিসে ছবিটা এঁকেছি, নিউম্যানে। তো এই নিউম্যানেতে আঁকলেই হবে না, সেখানে কিছু সমস্যা আছে। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে যে সব বন্ডগুলো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কিছু বন্ড আমরা দেখতে পাচ্ছি না, তার জন্য স্টেবিলিটি ডিটারমিন করা অসুবিধা হচ্ছে। সব অ্যাক্সিয়াল ইকুইটোরিয়াল বন্ডগুলো দেখতে পাচ্ছি, কিন্তু কোথায় দেখতে পাচ্ছি না, অ্যাক্সিয়াল ইকুইটোরিয়াল বন্ড কোথায় দেখতে পাচ্ছি না। তুই ভালো করে ভেবে দেখ যে সব জায়গাতেই কি আছে, দুটো করে হাইড্রোজেন আছে, প্রত্যেকটা জায়গাতেই, সব জায়গায় দুটো করে হাইড্রোজেন আছে, কিন্তু আলফা আর বিটাতে হাইড্রোজেন গুলো কিভাবে আছে ওটা আমি দেখতে পাচ্ছি না। নিউম্যানেতে কোনোভাবেই ওখানে আঁকা যায় না, এটা কিন্তু নিউম্যান স্ট্রাকচারের লিমিটেশন। নিউম্যান স্ট্রাকচার যখন করতে যাব তার লিমিটেশন কি হয়ে গেল না, নিউম্যান স্ট্রাকচার নো অ্যাক্সিয়াল ইকুইটোরিয়াল হাইড্রোজেন ইন আলফা অ্যান্ড বিটা কার্বন। আলফা আর বিটা কার্বনে কোনো অ্যাক্সিয়াল ইকুইটোরিয়াল কোনো রকমের কোনো বন্ড নেই। তো এরকম হলে তো হবে না, এরকম হলে চলবে না। আমরা তো সবকিছু বুঝতে চাই না, আমরা এখন এইসব হলে আমাদের কি করে চলবে, ডেফিনেটলি চলবে না। তো আমরা কি করতে চাই, আমরা এমন একটা কোনো ফিগার তৈরি করতে চাই যেটা নিউম্যান নয়, সাহার্স নয়, ফিশার নয়, অথচ এমন একটা ফিগার যে ফিগারটা আমাকে এর স্টেবিলিটি সম্পর্কে জানিয়ে দেবে, যে সেটা স্টেবল না আনস্টেবল সেটা বুঝিয়ে দেবে। সেটাই আমরা এখন করব, এবং যেটা সব থেকে পপুলার চেয়ার ফর্ম, সেটাই আমাদের আঁকতে শিখতে হবে। চেয়ার ফর্মটা কিভাবে আঁকে সেটা আমি তোকে বলছি। এইটাই কিন্তু সাইক্লোহেক্সেনের স্ট্রাকচার হিসাবে এটাই চলে, সাইক্লোহেক্সেনের এটাই হচ্ছে স্ট্রাকচার। তো সাইক্লোহেক্সেনের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারেতে কি প্রথমে দুটো প্যারালাল লাইন টানতে হবে, এই যে যেরকম টানা আছে, ড্র টু, আমি ইজি করে তোকে বলছি, দুটো প্যারালাল লাইন টানতে হবে। টানবার পরে এবারে ভি, এই লাইন দুটোর মধ্যে এই দেখ এরকম করে ভি করতে হবে, ভিটা উল্টো, নিচের দিকেরটা এরকম উল্টো করতে হবে,
এই যে ভি শেপ বিটুইন টু লাইনস, দুটো লাইনের মাঝখানে ভি শেপ করতে হবে, করা হয়ে গেল। এইবারে কি না, দু রকমের তুই কার্বন দেখতে পাবি, একটা নিচের দিকে ডাউনওয়ার্ড আর একটা আপওয়ার্ড, মাথার দিকে উঠে রয়েছে কিছু কার্বন পাবি, নেমে রয়েছে কিছু কার্বন। ডাউন তিনটে পাবি, আপ তিনটে পাবি। বেসিক্যালি ব্যাপারটা কি বলতো, সাইক্লোহেক্সেন এরকম ভাবে থাকে না, এত কথা বলার দরকার পড়তো না, এরকম ভাবে কোনোদিনই সাইক্লোহেক্সেন থাকবে না, কারণ এতে প্রচুর স্ট্রেন আছে। হাইড্রোজেন গুলো আছে না, বাঁকা জোড়া ধাক্কা ধাক্কি লেগে যাবে এই সময়, তো ও এমন ভাবে তেড়া বাঁকা হয়ে থাকবে, আমরা ওটাই ডিটারমিন করতে চাইছি যে কিরকম ভাবে থাকবে। এই হাইড্রোজেন গুলো এবারে কিরকম ভাবে থাকে, প্রত্যেকটা কার্বন তো আইডেন্টিফাইড হয়ে গেল, হাইড্রোজেন গুলো কিভাবে থাকবে, মজাদার ব্যাপার। দেখ হাইড্রোজেন গুলো কিভাবে থাকবে না, অ্যাক্সিয়াল বন্ড। অ্যাক্সিয়াল বন্ড কিরকম না, অ্যাক্সিয়াল বন্ড হচ্ছে যে ওখান থেকে পারপেন্ডিকুলার থাকবে, যে কার্বন যেখানে যেখানে অ্যাক্সিয়াল পজিশন, এই দেখ দুটো আপ এখান থেকে সোজা এরকম করে থাকবে, এইখানে ডাউন নিচের দিকে থাকবে, এই ডাউন ডাউন আপ, আপে উপর দিকে থাকবে, কোনটা কোনটা আপ ছিল কোনটা কোনটা ডাউন ছিল দেখে নে। এই দেখ এটা হচ্ছে আপ, আপে এরকম করে, আপে এরকম করে, ডাউনে নিচের দিকে। এবার এটা ডাউন, ডাউন এরকম করে, ডাউন এরকম করে, আপে উপরের দিকে, এরকম করে দেওয়া রয়েছে। দেখ ভালো করে, ভালো করে দেখ, এরকম করে দেওয়া রয়েছে। এবারে ইকুয়েটোরিয়াল, ইকুয়েটোরিয়াল কি করে করে, এই দেখ এইটা হচ্ছে ইকুয়েটোরিয়াল। ইকুয়েটোরিয়াল তুই বলবি কি করে এটা লিখলেন, আমি তোকে বলে ইজি প্রসেস, আমি তোকে বলে দিচ্ছি, তো বইতে লেখা থাকবে না। নেবারের নেবার মানে ওর গায়েতে যে বন্ড আছে, তার গায়েতে যে বন্ড আছে, নেবারস নেবার, আমার পাশের বাড়ি তাকে কি বলবি তুই, নেবারস নেবার। নেবারস নেবারের সাথে প্যারালাল করে দিবি। এই দেখ আমি তোকে শিখিয়ে দিই সব, এই বন্ডটা এরকম করে কেন লেখা হয়েছে, এই দেখ এইটার নেবার হচ্ছে এটা, তার নেবার হচ্ছে কি এটা, এর সাথে এটা প্যারালাল কর, এটার সাথে এটা প্যারালাল। ইয়েলো কালার যে দুটো দিয়েছি, নেবারস নেবার, নেবারস মানে কি, এই বন্ডটার নেবার হচ্ছে এটা, তার নেবার হচ্ছে এটা। এবার দেখ এইটা যদি তুই করিস তাহলে এর নেবার হচ্ছে এটা, তার নেবার হচ্ছে এটা, দেখ এইটা আর এইটা প্যারালাল। তুই উল্টো দিকেও ধরতে পারিস, এর নেবারস নেবার এটা দিয়ে ধরতে পারিস, এটা প্যারালাল এটা করতে পারিস, যেদিকে খুশি, ডান দিক বাঁ দিক এরকম। ইকুয়েটোরিয়াল বন্ড গুলো সব নেবারস নেবার করে তুই প্যারালাল করার পরে এটা যখন সব একসাথে লিখে দিবি, দেখ ইকুয়েটোরিয়াল বন্ড আমি লিখে দিচ্ছি নেবারস নেবার, নেবারস নেবার, লিখতে গিয়ে ভুল হয়েছে আগে, নেবারস নেবার, তো করে তুই আলটিমেটলি ইকুয়েটোরিয়াল অ্যাক্সিয়ালের পজিশন গুলো, আলটিমেটলি সাইক্লোহেক্সেনের স্ট্রাকচারটা তুই পেয়ে যাবে। হ্যাঁ উপরে একটা থাকে, এই সব দেখি সফটওয়্যার দিয়ে আঁকা, তো কোনো কোনো বন্ড মাঝে মাঝে, তো এইটা হ্যাঁ ওয়াইয়ের মতোই হয়ে যাবে। তো কারণ তিনটে বন্ডকে যখন ম্যাক্সিমাম দূরে রাখতে যাবি, একটা তো কার্বন দিয়ে জুড়ে থাকবে, তিনটে বন্ডকে যখন ম্যাক্সিমাম দূরে রাখতে যাবি তখন কিন্তু এরকম স্ট্রাকচার। যাকে আমরা এই অ্যাক্সিয়াল ইকুয়েটোরিয়াল বন্ড পর্যন্ত চলে এলাম, অনেক কিছু পড়িয়েছি দেখবি। তো এই পর্যন্ত আমি বললাম, তোরা তো আবার বাড়ি যাবি, ওরা তো বাড়িতে ঘুমিয়ে পড়বে, তোরা তো আবার বাড়ি যাবি।